হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের ক্লাসে আমরা দেখব অন্তরীকরণের প্রথম ক্লাস। অর্থাৎ যদিও এর আগে মূল নিয়মে অন্তরীকরণের একটা ক্লাস আপলোড করছি, বাট যারা ওই ক্লাসটা করেন নাই, আমি ওই ক্লাসে শুরুতে বলছিলাম যে আগে অন্তরীকরণ করে এরপর মূল নিয়মে অন্তরীকরণ করলে বেশি সহজ মনে হয়। যদিও টপিক ওয়াইজ আগে কিন্তু মূল নিয়মে অন্তরীকরণই আসে, এরপর শুধু অন্তরীকরণ আসে। বাট আমি একটু উল্টাভাবেই পড়ানোর চেষ্টা করছিলাম। এটার একটা রিজন আছে যেটা আজকের ক্লাসটা করলে একটু বুঝতে পারবেন আশা করি। আমি আগে বলি যে অর্থাৎ এই চ্যাপ্টারটাতে কী কী আছে এবং কেন ভয় লাগে সেটাও বলতেছি। হ্যাঁ, আমাকে 5 মিনিট টাইম দেন। আপনি সম্পূর্ণ ক্লাস দেখেন বা না দেখেন, প্রথম 5 মিনিট যদি দেখেন তাহলে আশা করি আপনি এতটুকু আইডিয়া পাবেন যে আচ্ছা এই চ্যাপ্টারটা তাহলে এই সব নিয়ে কথাবার্তা বলে। ঠিক আছে? আচ্ছা, তো আমি দেখেন আগে চ্যাপ্টারটাতে কী কী আছে। চ্যাপ্টারটা বেসিক্যালি 2টা পার্ট আছে। হ্যাঁ, একটা পার্ট হচ্ছে লিমিটের একটা পার্ট, LIMIT, লিমিট নিয়ে একটা পার্ট আছে। আর একটা পার্টে আছে অন্যান্য যেখান থেকে অঙ্ক আসে আর কি। এই লিমিট মানেই হচ্ছে এটা হচ্ছে 9.1 বা 9A, যেটাই বলি না কেন। বইয়ের 9A চ্যাপ্টারটা হচ্ছে সম্পূর্ণ লিমিট নিয়ে। আরেকটা পার্ট হচ্ছে যেগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে, সেটা হচ্ছে প্রথম পরীক্ষা প্রশ্ন আসার টপিক হচ্ছে অন্তরজ নির্ণয় বা অন্তরীকরণ। এটাই অন্তরীকরণ আর কি, অন্তরজ নির্ণয়। এরপরে আছে জানেন যে গুরুমান লঘুমান বা সর্বোচ্চ মান সর্বনিম্ন মান, গুরুমান লঘুমান। তারপর আছে স্পর্শক ও অবিলম্ব, স্পর্শক ও অবিলম্ব। এরপরে আছে স্পর্শক অবিলম্বের পরে আছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ, পর্যায়ক্রমিক অন্তরীকরণ। ঠিক আছে? তো মোটমাট এই সব ধরনের জায়গা থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। ঠিক আছে? এখন তাহলে লিমিটটা আবার কি জিনিস? লিমিট থেকে কি প্রশ্ন আসে না? হ্যাঁ, আসে। শুধু লিমিট থেকে পরীক্ষা আসে 2 নম্বরের জন্য, খ অথবা MCQ। আর কিন্তু এই লিমিটের একটা বড় অংশ হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ। মূল নিয়মে অন্তরীকরণ। এই মূল নিয়মে অন্তরীকরণ মানে কি জানেন? সূত্র প্রমাণ, আর কিচ্ছু না। অন্তরীকরণের যে সূত্রগুলো আছে এগুলো সব মূল নিয়মে অন্তরীকরণ করা হয়, অর্থাৎ লিমিটের মাধ্যমে সেই সূত্রগুলো প্রমাণ করা হয়। ঠিক আছে? তো ওইটা এই যে মূল নিয়মে অন্তরীকরণ, এটা হচ্ছে তার মানে কি লিমিটের মাধ্যমে সূত্র প্রমাণ, সোজা বাংলায়। এখন সূত্র প্রমাণ কিন্তু সবারই বরাবর একটু কঠিন লাগে, যে কারণে এইটা টপিক ওয়াইজ এই চ্যাপ্টারটা আগে আসে। কিন্তু কনসেপ্ট ওয়াইজ যদি চিন্তা করেন বা আপনার পড়তে কখন আরাম লাগবে, যদি আপনি এই টপিকটা সবার শেষে যদি পড়েন। এই কারণে আমি মূল নিয়মে অন্তরীকরণের ভিডিও আগে আপলোড করলেও ওইটা বলছিলাম সবার শেষে পড়ার জন্য। আর এইখানে যে টপিকগুলো আছে, এই যে অন্তরজ, গুরুমান লঘুমান, স্পর্শক অবিলম্ব, পর্যায়ক্রমিক অন্তরীকরণ, আরও দু একটা থাকতে পারে, এইগুলো হচ্ছে পরীক্ষায় বেশি আসে। এখন তাহলে আমরা আগে কী করবো? আগে আমরা অন্তরজ নির্ণয় করব। এখন অন্তরজ মানেই কিন্তু অন্তরীকরণ, এটা মনে রাখা লাগবে। এখন অন্তরজটা আসলে কি? চিন্তা করা। মানে যার চিন্তা শক্তি ভালো সে এটা পারবে। এখন কেমন চিন্তা শক্তি আমি একটু পরে বলতেছি, বেশ মজা লাগবে আশা করি। গুরুমান লঘুমান কীরকম? আপনাকে আমি একটা ফাংশন দিব বা একটা সমীকরণ দিব, ওইটার হচ্ছে সর্বোচ্চ মান কত হবে, সর্বনিম্ন মান কত হবে সেটা নির্ণয় করবেন। স্পর্শক অবিলম্ব কি? আমি মনে করেন আপনাকে একটা ফাংশন দিব, ওইটা ধরেন যে এটা হচ্ছে একটা গ্রাফ পেপার, এটা মনে করেন যে একটা বক্ররেখা। এই বক্ররেখার এখানে মনে করেন যে একটা বিন্দুতে এটা হচ্ছে স্পর্শক বা অবিলম্ব হবে। এটা হচ্ছে একটা স্পর্শক সাদা রঙেরটা। তারপর এই যে আমি একটা সাদা রঙ একে আবার হলুদ রঙ করে ফেললাম, এটা হচ্ছে একটা অবিলম্ব। মানে এইসব আর কি হাবিজাবি জিনিসপাতি, বাট এগুলো সহজ, খুবই সহজ। একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে এগুলো খুবই সহজ। প্রথম পার্টটা আমাদের একটু কঠিন লাগতে পারে। দেখেন, অন্তরীকরণ স্টুডেন্টের কাছে কঠিন মনে হওয়ার তার একমাত্র কারণ হচ্ছে টিচাররা সবসময় এই লিমিটের পার্টটাকে আগে করায়, এবং এই লিমিটের পার্টটাই হচ্ছে ভয়ঙ্কর। কীরকম ভয়ঙ্কর আমি একটা উদাহরণ দিই। এই যে শুধু লিমিট যেটা আছে না, শুধু লিমিট 9.A যেটা বা 9A যেটা, এই যে এই পার্টটাতে যে ধরনের অঙ্কগুলো আছে এগুলো খুচরা অঙ্ক, মানে এক একটা অঙ্ক এক এক নিয়মের, এবং 5-6টার মতো একটা 5-6টা টাইপ আছে লিমিটের ভিতরে। তো একটা অন্তরীকরণ একটা স্টুডেন্ট পড়তে আসতেছে, সে প্রথম থেকে জানে অন্তরীকরণ কঠিন, তাকে আমি আবার যখন বলবো যে লিমিটের ভিতরে 5-6টা টাইপ আছে, তাহলে না জানি সামনে আর কত টাইপ আছে, তাই না? তাহলে তো তার কাছে লিমিট কঠিন লাগবেই, আর লিমিট কঠিন লাগলে তার কাছে পুরো অন্তরীকরণই কঠিন লাগবে। এটাই তো বেসিক, তাই না? মানে সরি, এটাই তো মানে জেনারেল নলেজ। আমার যদি প্রথমেই কঠিন লাগে তাহলে তো কঠিন লাগবে। আমি এখানে একটা ভুল লিখছি, এখানে ওই যে লিমিটে খ লিখছি না, এই খটা আসলে আমি বুঝাইতে চাইছি 2 নম্বরের জন্য আসবে, 2 নম্বরের জন্য আসবে আর কি, মানে কতে আসবে আসলে। ঠিক আছে? আর MCQতে আসবে, যাই হোক। এরপরে দেখেন লিমিট তো তার কাছে কঠিন লাগলো,
আরও ভয়ঙ্কর জিনিস হচ্ছে মূল নিয়ম অন্তরীকরণ, কারণ মূল নিয়ম অন্তরীকরণের এক একটা অঙ্ক হয় 1-1.5 পৃষ্ঠা, আগে একটা ক্লাসে করেছি। তো তার মানে মূল নিয়ম অন্তরীকরণ কেউ যদি শুরুতে করে তাহলে তার কাছে কঠিন লাগবে, তাহলে তার কাছে সহজ কোনটা লাগবে? তার কাছে সবচেয়ে বেশি সহজ লাগবে প্রথমে যদি অন্তরজ করে, তারপরে যদি গুণমান লঘুমান স্পর্শক অবিলম্ব এবং পর্যায়ক্রমিক অন্তরীকরণ এইগুলো শেষ করার পরে তারপরে যদি কেউ লিমিটে যায় তাহলে তার কাছে লিমিটটাও অনেক বেশি এনজয়েবল মনে হবে আর কি। ঠিক আছে, এখন আরেকটা কথা আমি বলি যে অনেকে বলতে পারেন যে এইগুলা তো মানে শুধু বোর্ডে যাওয়া আসে তাই, তো দেখেন আগে বোর্ডটা পাস করিনি, তারপর না হয় আপনি অ্যাডমিশনের কথা চিন্তা করেন নিজে, বোর্ডটা তো আগে পার করতে হবে। তো বোর্ডে A+ পাইতে হইলে বা বোর্ডে অন্তরীকরণ থেকে একটা সিকিউ অ্যান্সার করতে চাইলে এই ধরনের এই টপিকগুলা ক্লিয়ার থাকতে হবে এবং পাশাপাশি মূল নিয়ম অন্তরীকরণ টপিকটাও ক্লিয়ার থাকতে হবে, কারণ মাঝে মধ্যে মূল নিয়ম অন্তরীকরণ থেকেও 4 নম্বরের প্রশ্ন আসে, আর এইগুলো থেকে তো অবশ্যই 4 নম্বরের জন্যই তো আসবে, এগুলো অবশ্যই 4 নম্বরের জন্যই আসে সবসময়। ঠিক আছে, দেখেন এই অন্তরাজ যেটা, এটা কিন্তু কোনো পরীক্ষা আসবে না, হ্যাঁ মানে খুবই কম আসবে অন্তরাজটা, কারণ অন্তরাজ পারলে তারপর আপনি গুণমান লঘুমান পারবেন, অন্তরাজ পারলে তারপর আপনি স্পর্শক অবিলম্ব পারবেন, অন্তরাজ পারলে আপনি পর্যায়ক্রমিক অন্তরীকরণ পারবেন। তাহলে অন্তরাজ কি টিচারের দেওয়ার দরকার আছে পরীক্ষায়? না, টিচার যদি গুণমান লঘুমান দেয় এবং আপনি যদি সেটা অ্যান্সার করতে পারেন তার মানে টিচার শিওর যে আপনি অন্তরাজ পারেন, এরকম আর কি। অন্তরাজ মানে কি, আমরা আজকে তাহলে কী করবো দেখেন, আমি এই যে এই টপিকগুলোর উপরে এইগুলোর উপরে হচ্ছে এখন রেগুলার ক্লাস নিব। মূল নিয়ম অন্তরীকরণের উপরে ক্লাস নেওয়া হয়ে গেছে, কিন্তু এটা প্লেলিস্টে শেষে রাখবো যেন সবাই শেষেই ক্লাস করে। আর মূল নিয়ম অন্তরীকরণের আগে একটা ক্লাস দিব, মানে অর্থাৎ প্লেলিস্টে মূল নিয়ম অন্তরীকরণের উপরে একটা ক্লাস থাকবে, সেটা থাকবে এই লিমিট 9.a এর উপরে। তাহলে লিমিটও সহজ লাগবে, মূল নিয়ম অন্তরীকরণও সহজ লাগবে এবং এইদিকে সবই সহজ লাগবে যদি আপনি এই আজকের এই যে চিন্তা করার যে ক্লাস বা অন্তরাজ নির্ণয়ের যে ক্লাস, এটা যদি একটু মনোযোগ দেন। ওকে, তা আমরা শুরু করি শুধু অন্তরাজ নির্ণয়। ঠিক আছে, সরি অন্তরাজ। দেখেন আমি কয়েকটা কথা বলি, মানে কয়েকটা জিনিস আমি লিখি। 5 + 3 = কত? 8। 3 + 6 = কত? 9। 4 - 1 = কত? 3। 5 ভাগ 5 = কত? 1। তারপরে জানেন যে 25 গুণ 2 = কত? 50। এবার তাহলে আমি যদি আপনাকে প্রশ্ন করি এই 8 কোত্থেকে আসছে ভাই? এই 8 কোত্থেকে আসছে? 5 আর 3 যোগ হয়ে 8 আসছে। তাহলে এই 8-এর ভিতরে আমি জানি 5ও আছে 3ও আছে, কিন্তু যোগ চিহ্নটা কই গেছে ভাই? যোগ চিহ্নটার পরিচয় কি? এই যে যোগ চিহ্ন বা এই যে যোগ চিহ্ন বা এই যে বিয়োগ চিহ্ন বা এই যে ভাগ চিহ্ন বা এই যে গুণ চিহ্ন, এদের পরিচয় কি? এরা হচ্ছে এক একটা অপারেটর, এরা জাস্ট অপারেট করে দেয়, এরা জাস্ট নির্দেশনা করে দেয় যে কখন কি আমি কি যোগ করব, মানে সবগুলোকে একত্রিত করব নাকি সব কিছুকে আলাদা করে দিব, নাকি সব কিছুকে ভাগ করব নাকি গুণ করব। তাহলে এই যে যোগ বিয়োগ গুণ ভাগ এরা হচ্ছে অপারেটর, আর কিচ্ছু না। ওদের কাজ হচ্ছে শুধু ওরা শুধু হিন্টস দিবে যে তুমি এখন এটা করো, তুমি এখন এগুলোরে একসাথে করে ফেলো, তুমি 2 হাতের 5টা আঙুল একসাথে গণো, তাহলে 10 পাবা, এরকম আর কি ব্যাপারটা। তাহলে এদের পরিচয়টি কি? অপারেটর, OPERATOR, অপারেটর। এখন তাহলে আমরা এই এত বড় একটা চ্যাপ্টার পড়বো, অন্তরীকরণ একটা চ্যাপ্টার পড়বো, এই চ্যাপ্টারের কি অপারেটর থাকবে না? অবশ্যই থাকবে। সে অপারেটরটা কি? সে অপারেটরটার নামই হচ্ছে DDX বা DDY বা DDZ। এখন এগুলোর পরিচয় কি ভাই? দেখলে তো কঠিন লাগে। দেখেন আমি আপনাদের একটা কথা বলি, মনে করেন যে আপনারা তো এলন মাস্ককে তো চিনেন তাই না? এলন মাস্কের অনেকগুলো কোম্পানি আছে, স্পেসএক্স আছে, নিউরালিঙ্ক আছে, যা বোরিং কোম্পানি আছে, এরপরে আরেকটা কি জানি আছে, টেসলা আছে, মানে তো কোম্পানির কোনো শেষ নেই। এখন টেসলা কোম্পানির কাজ কি? গাড়ি বানানো। ঠিক আছে, মানে টেসলা কোম্পানির কাজ যারা জানেন না তাদেরকে আমি বলি, টেসলা কোম্পানির কাজ হচ্ছে গাড়ি বানায়, হ্যাঁ ইলেকট্রিক কার। ঠিক আছে, ইলেকট্রিক কার বানায় ওরা। টেসলা কোম্পানিতে কী বানায়? ইলেকট্রিক কার। এখন আমি যদি বলি টেসলা কোম্পানি প্রত্যেক মাসে ইনকাম করতেছে $1 বিলিয়ন, টেসলা এই ইলেকট্রিক কার, এই টেসলা কোম্পানিটা প্রত্যেক মাসে ইনকাম করতেছে কত? $1 বিলিয়ন। ঠিক আছে, এখন অন্যদিকে বাংলাদেশের মোজো কোম্পানি, মোজো চিনেন তো? মোজো কোম্পানি প্রত্যেক মাসে ইনকাম করতেছে $1 মিলিয়ন, কথার কথা। ঠিক আছে, এখন বলেন তো টেসলা কোম্পানি ইনকাম করতেছে $1 বিলিয়ন, মোজো কোম্পানি ইনকাম করতেছে $1 মিলিয়ন। ঠিক আছে,
এখন মোজো কোম্পানির কি কোনো দরকার আছে টেসলা এত বেশি ইনকাম কেন করতেছে সেটা নিয়ে চিন্তা করার? না। তার কারণ মোজো হচ্ছে একটা সফট ড্রিঙ্কস কোম্পানি আর টেসলা হচ্ছে একটা ইলেকট্রিক কার কোম্পানি। মোজো চিন্তা করবে কোকা কোলা কেন এত বেশি। দেখেন আমি একটু আরেকটা হিন্টস দিলাম। কোকা কোলা প্রত্যেক মাসে ইনকাম করতেছে হচ্ছে $2 বিলিয়ন। কথার কথা। এখন দেখেন মোজো একটা সফট ড্রিঙ্কস কোম্পানি, কোকা কোলা একটা সফট ড্রিঙ্কস কোম্পানি। কোকা কোলার প্রত্যেক মাসে ইনকাম হচ্ছে $2 বিলিয়ন আর মোজোর $1 মিলিয়ন, টেসলার $1 বিলিয়ন। আচ্ছা কাজ করি, সরি টেসলাটা একটু বাড়াই দিই। টেসলা দেখেন প্রত্যেক মাসে ইনকাম করতেছে $3 বিলিয়ন, মোজো ইনকাম করতেছে $1 মিলিয়ন, কোকা কোলা ইনকাম করতেছে $2 বিলিয়ন। এখন মোজো কাকে নিয়ে চিন্তা করবে? মোজো কি টেসলাকে নিয়ে চিন্তা করবে যে ওয়াও টেসলা $3 বিলিয়ন ইনকাম করতেছে, আমিও টেসলার মতো হব, আমি $3 বিলিয়ন ইনকাম করব? মোজো কি এটা চিন্তা করবে? উত্তর হচ্ছে না। মোজো চিন্তা করবে কোকা কোলাকে নিয়ে, কারণ কোকা কোলাও ওর সহজাতের, ওর জাতের জিনিস, দুইটাই সফট ড্রিঙ্কস। তাহলে বোঝা গেল? তাহলে চিন্তাটা হবে কখন? চিন্তাটা হবে শুধু নিজের সাথে নিজের বা নিজের সাথে নিজের মতো মানুষের। বোঝা গেছে? আমি একটা সাধারণ মানুষের সাথে একটা এলিয়েনের তুলনা কখনো করবো না। একটা সাধারণ মানুষ যা করতে পারবে তা একটা এলিয়েন পারবে কি পারবে না ওইটা নিয়ে আমি কখনোই চিন্তা করবো না। ঠিক আছে? এটা ম্যাথে কাজে লাগবে। অনেকের কাছে ফালতু মনে নিতে পারে, বাট ম্যাথে এটা কাজে লাগবে। তাইলে বোঝা গেল? মোজো কিন্তু টেসলাকে নিয়ে চিন্তা করবে না, মোজো চিন্তা করবে কোকা কোলাকে নিয়ে। আবার আরেকটা উদাহরণ দিই আমি, 1 মিনিট। কয়েকটা মোবাইল কোম্পানির নাম বলেন। অ্যাপেল, স্যামসাং, স্যামসাং, শাওমি, আর কি আছে? এই তিনটা রাখলাম আমি। হ্যাঁ, এই তিনটা ফোন মানুষ বেশি ইউজ করে। এখন একটা লোকাল মোবাইল কোম্পানির নাম বলেন তো। ওয়ালটন, তাই না? ওয়ালটন কিন্তু আমি লোকাল বলতেছি, লোকাল বলতে আমি যেটা বোঝাচ্ছি ওয়ালটন কিন্তু অনেক বড় একটা কোম্পানি। ওয়ালটনের ফ্রিজ হচ্ছে বলা যায় বিশ্ববিখ্যাত, ঠিক আছে? কিন্তু মোবাইলের দিক থেকে ওয়ালটনের মোবাইলকে কি কেউ কিনতে চাই? না, কেউ কিনবে না। এখন দেখেন অ্যাপেল ওদের ফোনে বা আইফোন ওদের ফোনে কিন্তু অনেক দামি দামি ফিচার দেয়, অনেক ভালো ভালো ফিচার দেয়, যে কারণে ওদের নেটওয়ার্থ, ওদের প্রত্যেক মাসে ইনকাম হচ্ছে $5 বিলিয়ন। কথার কথা। স্যামসাং ওদের ফোনটাকে বেশ সুন্দর করেই বানায়, ওদের প্রত্যেক মাসে ইনকাম হচ্ছে $2 বিলিয়ন। শাওমি ওদের ইনকাম হচ্ছে প্রত্যেক মাসে $1 বিলিয়ন। এখন ওয়ালটনের প্রত্যেক মাসে ইনকাম হচ্ছে $10 মিলিয়ন। আচ্ছা 100 মিলিয়নে কিন্তু 1 বিলিয়ন, হ্যাঁ, তো বুঝতে পারতেছেন আর কি সংখ্যাটা কত। তো দেখেন এই যে ওয়ালটনের প্রত্যেক মাসে ইনকাম হয় $10 মিলিয়ন মাত্র। এখন ওয়ালটন কাকে নিয়ে চিন্তা করবে? ওয়ালটন কি কখনো এটা চিন্তা করবে যে অ্যাপেলের হয় $5 বিলিয়ন, আমার অ্যাপেলের মতো হইতে হবে? উত্তর হচ্ছে না, কারণ অ্যাপেল হচ্ছে iOS আর স্যামসাং, শাওমি, ওয়ালটন এটা হচ্ছে অ্যান্ড্রয়েড। তাহলে ওয়ালটন সবসময় নিজের সহজাতকে নিয়ে চিন্তা করবে। ওয়ালটন চিন্তা করবে স্যামসাংকে নিয়ে, যে স্যামসাং কীভাবে বড় হচ্ছে আমি সেটা দেখব। ওয়ালটন চিন্তা করবে শাওমিকে নিয়ে, যে শাওমি কীভাবে বড় হচ্ছে আমি সেটা দেখব। তার মানে ব্যাপারটা কীরকম হবে জানেন? আমি যদি এটাকে এবার ম্যাথের ভাষায় লিখি তাহলে কীরকম হবে জানেন? আমি বলি ডিডি ওয়ালটন অফ স্যামসাং। দেখেন ডিডি ওয়ালটন অফ স্যামসাং, এটার মানে কি? এটার বাংলা অর্থ হচ্ছে, সরি স্যার আমি একটু বলে লিখছি, ডিডি স্যামসাং অফ ওয়ালটন হবে এটা। 1 মিনিট। ডিডি স্যামসাং অফ ওয়ালটন মানে হচ্ছে, আমি ভুল করতেছি নাকি? স্যামসাংয়ের সাপেক্ষে ওয়ালটনকে নিয়ে চিন্তা করা, ওয়ালটনকে নিয়ে চিন্তা করা, এটার মানেই হচ্ছে এটা। তাহলে তাহলে এখন তো বুঝলাম আমরা। তাহলে আমরা পরীক্ষা এখন কে আসবে? পরীক্ষায় আমাদের এইসব স্যামসাং ওয়ালটন আসবে? উত্তর হচ্ছে না, পরীক্ষায় দিবে এটা dy ডিভাইডেড বাই dx বা ddx অফ y। এটা মানে কি? এটা মানে হচ্ছে এক্সের সাপেক্ষে ওয়াইকে নিয়ে চিন্তা করা। অর্থাৎ কি, এক্সের সাপেক্ষে আমি ওয়াইকে নিয়ে চিন্তা করব। এখন এক্স যদি হয় একটা মোজো কোম্পানি, তাহলে ওয়াইকে অবশ্যই কোকা কোলার কোম্পানি হইতে হবে, নাহলে আমি তো চিন্তাই করবো না। ওয়াই দেখেন কথার কথা, আমি এরকম লিখলাম,
আমি কি বলছি এক্সের সাপেক্ষে ওয়াইকে নিয়ে চিন্তা করবো, তাই তো? তো দেখেন আমি এরকম লিখলাম ডিডি মোজো অফ স্যামসাং। বা এটা কি কোনোদিন সম্ভব যে আমি স্যামসাং কোম্পানিকে মোজোর জিনিসপাতি দিয়ে চিন্তা করতেছি? এটা কোনোদিন সম্ভব? একটা হচ্ছে সফট ড্রিঙ্কস কোম্পানি, একটা হচ্ছে মোবাইল কোম্পানি। এই চিন্তাটাই ভুল, এটা কখনো চিন্তা করাই যাবে না, এটা চিন্তা হবেই না। তার মানে কত অ্যান্সার? কত অ্যান্সার হচ্ছে 0। তাহলে বোঝা গেল যে চিন্তাটা কেন হবে এখানে। ওয়াই এক্সের সাপেক্ষে ওয়াইকে নিয়ে চিন্তা। এখন বলতে পারেন ভাই এক্স তো এক জিনিস, ওয়াই তো এক জিনিস না। আমি দেখবেন কেমনে মিলাই দেবো। দেখেন ধরি y সমান 3x² + 4x + 5x কিউব। কথা আমি এটা ধরলাম। তাহলে এখন আমি যদি বলি dy/dx, তাহলে কি হবে? এক্সের সাপেক্ষে ওয়াইকে নিয়ে চিন্তা করা। এক্সের সাপেক্ষে আমি ওয়াইকে নিয়ে চিন্তা করবো, তার মানে কি আমি এক্সের সাপেক্ষে ওয়াইকে চিন্তা করতেছি না? উত্তর হচ্ছে আমি এরকম চিন্তা করতেছি, ddx অফ ওয়াইয়ের জায়গায় আমি এখন এটা বসিয়ে দিব, +4x + 5x কিউব। দেখলেন নিচেও এক্স উপরেও এক্স, নিচেও সফট ড্রিঙ্কস উপরেও সফট ড্রিঙ্কস। দেখছেন? যদিও দেখেন ধরেন যে এক্স মানে কি মোজো, ওয়াই মানে কি কোকা-কোলা, কিন্তু হিডেন মিনিংয়ে কি দাঁড়াইলো? হিডেন মিনিংয়ে যেটা দাঁড়াইলো সেটা হচ্ছে দুইটাই সফট ড্রিঙ্কস। এই দেখেন এক্স মানে এটাও একটা সফট ড্রিঙ্কস, এবং এই যে ওয়াই যেটা ছিল এটাও কিন্তু এখন এক্সের জিনিসপাতি হয়ে গেছে। তার মানে নিচেও যে উপরে তাই উপরে এখন সফট ড্রিঙ্কস। তাহলে এখন কিন্তু চিন্তা করা যায়, ঠিক আছে? মানে নিচেও যদি সফট ড্রিঙ্কস হয় উপরে সফট ড্রিঙ্কস হওয়া লাগবে, নিচে যদি মোবাইল কোম্পানি হয় উপরে মোবাইল কোম্পানি হওয়া লাগবে, নিচে যদি অ্যান্ড্রয়েড হয় উপরেও অ্যান্ড্রয়েড হওয়া লাগবে, নিচে যদি একটা গাড়ির কোম্পানি হয় উপরেও একটা গাড়ির কোম্পানি হওয়া লাগবে। বোঝা গেছে? ওকে। তার মানে আমি যদি কখনো এরকম দিই যে ধরেন যে আমি এরকম দিলাম ddx অফ হচ্ছে ধরেন যে সি, তাহলে কি হবে? উত্তর অবশ্যই 0 হবে। তার কারণ সি এর তো কোনো পরিচয় নাই। তার মানে সি হচ্ছে একটা গাড়ির কোম্পানি আর এক্স হচ্ছে একটা সফট ড্রিঙ্কসের কোম্পানি, অথবা এক্স একটা মোবাইল কোম্পানি আর সি হচ্ছে একটা গাড়ির কোম্পানি। মানে উল্টাই গেছে আর কি, মানে কোনো কিছু নাই আর কি। মানে আমি তো চিন্তাই করতে পারবো না একটা গাড়ির কোম্পানির সাথে একটা সফট ড্রিঙ্কসের কোম্পানি কেমনে চিন্তা হবে রে ভাই? তো 0। ঠিক আছে? এরকম আর কি। দেখেন ডিডি ধরেন যে নিচে দিলাম কি স্যামসাং অফ টেসলা। উত্তর কত বলেন তো? উত্তর 0। আমি স্যামসাংয়ের সাপেক্ষে টেসলাকে কেমনে চিন্তা করবো? টেসলা হচ্ছে একটা গাড়ির কোম্পানি আর স্যামসাং হচ্ছে একটা মোবাইলের কোম্পানি। চিন্তা করাই যাবে না, চিন্তাটাই তো হচ্ছে হারাম। আমি তো চিন্তাই করতে পারবো না। তাহলে চিন্তা যদি না করতে পারি তাহলে কোনো অন্তরীকরণই করা যাবে না, আর অন্তরীকরণ করা যাবে না মানে উত্তর হচ্ছে 0 এর ক্ষেত্রে। তো এবার এগুলো আমরা ম্যাথের ক্ষেত্রে দেখবো যে কাকে অন্তরীকরণ করলে কি হয় না হয়। আপাতত এতটুকু আশা করি বোঝা গেছে যে চিন্তাটাই হচ্ছে মানে দুনিয়ার আসল জিনিস হচ্ছে চিন্তা। যে যত বেশি চিন্তা করবে সে তত বড় লোক। ঠিক আছে? এই যে এখন এইগুলো নিয়ে আরও বিস্তারিত আছে, ওই যত বিস্তারিততে আমি এখন যাচ্ছি না। ঠিক আছে? ওইটুকু বিস্তারিত যদি কেউ আগে থেকে জানতে চান তাহলে এই ক্লাসের শেষের দিকটা আগে দেখেন, শেষে আশা করি থাকবে। যদি শেষে থাকে আমি টাইমটা হচ্ছে স্ক্রিনে উল্লেখ করে দিব, আপনারা ওই টাইমটা আগে একটু দেখে নিন। আবার আমরা একটু ম্যাথটা শুরু করি, হ্যাঁ, নাহলে দেরি হয়ে যাবে। তো দেখেন পরীক্ষা কীরকম অঙ্ক আসবে আমি বলি। তার আগে আমি একটা সূত্র লিখে দিই। একটা সূত্র কিন্তু অনেক আছে, বাট আমরা আপাতত একটা দিয়ে শুরু করব। ddx অফ x⁴n = nx⁴n - 1। এটা একটা সূত্র। অর্থাৎ ddx অফ x⁴n যদি থাকে তাহলে ওই পাশে হবে পাওয়ারটা আগে আসবে ইন্টু এক্স, তারপর উপর পাওয়ার থেকে 1 কমবে। ঠিক আছে? তো সূত্র লিখলে তো হবে না, সূত্রটা মানে অ্যাপ্লাই করাটাও তো দেখাই দেওয়া লাগবে, তাই না? তো গিভ মি 1 মিনিট। এক মিনিট। সরি, আমার আশপাশে হয়তো অনেক আওয়াজ। ওকে, তো এটা একটা সূত্র। ওকে, আচ্ছা, তো আমরা একটু আগে যে ম্যাথটা করলাম ওই ম্যাথটা দেখলাম না, ওইটা নিয়ে আসি চলেন। কই গেল ম্যাথটা? এই যে y = এটা লিখলাম 3x² + 4x + 5x কিউব। দেখেন
ওয়াই সমান সমান 3x স্কোয়ার প্লাস 4x প্লাস সরি 4x প্লাস 5x কিউব। আচ্ছা, এই অঙ্কটা আমরা একটু পরে করবো। হ্যাঁ, আমরা আগে সিম্পল একটা অঙ্ক করি, একদম সহজ একটা অঙ্ক করি, আলু পটলের মতো একটা অঙ্ক করবো। ওকে, দাঁড়ান, এটাকে আমি তাহলে একটু নিচের দিকে লিখে নিচে সরাই ফেলি। আমরা আগে নর্মাল একটা অঙ্ক করি, এই সূত্রটা সরাসরি অ্যাপ্লাই হবে এরকম একটা অঙ্ক করি। যেমন না ধরেন যে পরীক্ষা এরকম আসতেই পারে, ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার 4, এটা মানে কত হবে ভাই? এক্স টু দি পাওয়ার 4 মানে কত? পাওয়ার কত? 4 আগে আসবে, ইন্টু এক্স, তারপরে এক্স থেকে ওই পাওয়ার থেকে 1 কম, তার মানে 4x হোল কিউব, সরি 4x কিউব আর কি। এটাই হচ্ছে অ্যান্সার, এই মাত্র অ্যান্সার এটাই। বোঝা গেছে? এবার আরেকটা ম্যাথ দিলাম, ডিডি এ অফ এ টু দি পাওয়ার 6, এটা কি হবে? এটাকে অন্তরীকরণ করা যাবে? অতিরিক্ত যাবে, কারণ নিচে হচ্ছে মোজো কোম্পানি, উপরে মোজো কোম্পানি, নিচে সফট ড্রিঙ্কসের কোম্পানি, উপরে সফট ড্রিঙ্কসের কোম্পানি, অর্থাৎ অন্তরীকরণ কখন করা যাবে? নিচে যে, উপরে যদি সে থাকে। দেখেন এখানে যেহেতু এক্স, তার মানে এখানেও এক্স থাকা লাগবে, এখানে যেহেতু এ, তাই এখানেও এ থাকা লাগবে। এখন আসছে, তার মানে এখানে অন্তরীকরণ করা যাবে। তাহলে এটার উত্তর কত হবে? পাওয়ারটা আগে আসবে, তারপর ওই যে আছে সে হবে, মানে যার উপর পাওয়ার আছে তার বসাবো, তারপর পাওয়ার 1 কমবে। আমার উত্তর হচ্ছে 6 এ টু দি পাওয়ার 5। ওকে, এটাই হচ্ছে অ্যান্সার। এবার এবার এই দুটা তো করলাম আমরা, এই দুটো তো করলাম, এবার কি করবো? ওকে, তো এটাকে একটু সরাই, এটা আর একটু পরে করতে হবে, আর একটু বড় হয়ে নিয়ে আমরা দাঁড়ান। দেখেন সূত্রটা মুখস্থ হচ্ছে কিনা দেখেন। আমি একটা প্রশ্ন লিখি, ডিডি এক্স অফ ধরেন যে 3x টু দি পাওয়ার 7। এখন বলতে পারেন যে ভাই 3টা আবার কোত্থেকে আসলো? ভাই আপনি বলেন তো, 3কে কি আপনি চিন্তা করতে পারবেন কোনো কিছু নিয়ে? উত্তর হচ্ছে না, 3 একটা সংখ্যা, 3 একটা ধ্রুবক, ওরে নিয়ে আমার চিন্তা করাই লাগবে না। আমার চিন্তার বিষয় হচ্ছে শুধু নিচে যে আছে সে উপরে আছে কিনা সেটা। হ্যাঁ, নিচে যে আছে সে উপরে আছে, তার মানে অন্তরীকরণ করা যাবে, রাইট? অন্তরীকরণ করা যাবে, তার মানে আমি 3কে বাইরে পাঠিয়ে দিলেও হচ্ছে, কোনো সমস্যা নেই। আমি যদি 3কে এরকম বাইরে পাঠিয়ে দিই তাহলে তো হচ্ছে, কারণ ওকে নিয়ে তো আমি চিন্তা করতেই পারবো না। তাহলে 3 বাইরে বসে যাবে, 3 এই যে বাইরে বসে গেল। এবার ডিডি এক্স অফ নিচে যে উপরে এসে, তাহলে পাওয়ার 7 আছে, পাওয়ার আগে আসবে, ইন্টু এক্স, পাওয়ার 1 কমবে, তাহলে কি হয়? 3 সাথে 21 ইন্টু এক্স টু দি পাওয়ার 6। এই শেষ। বুঝা গেছে? এই আর কি। এবার যদি আমি আরেকটা করি, ডিডি এক্স অফ 5z, হ্যাঁ এইটার উত্তর কথা বলেন তো? এইটার উত্তর হবে 0। তার কারণটা কি? প্রথমে দেখেন 5 আমি বাইরে পাঠাবো, তারপর ডিডি এক্স অফ জেড। এখন বলেন কত কত উত্তর কত? এক্সের সাপেক্ষে জেডকে করতেছি, চিন্তা হবে? চিন্তা হবে? চিন্তা হবে না, তার মানে অন্তরীকরণ হবে না, বাদ, 0। বুঝে গেছে? কারণ চিন্তাই হবে না, ঠিক আছে? চিন্তা না হলে কত উত্তর? 0। আবার আমি যদি এরকম বলি, আচ্ছা এখানে না লিখি, আমি যদি এখানে লিখি ডিডি এক্স অফ 5 মানে কত? ডিডি এক্স অফ 5 মানে কত? একটা সংখ্যাকে কি একটা সংখ্যাকে কি চিন্তা করা যাবে? না, শুধু একটা সংখ্যাকে চিন্তা করা যাবে না, তাহলে উত্তর কত? 0। বুঝা গেছে? একটা সংখ্যাকে কখনোই শুধু চিন্তা করা যাবে না, তাহলে উত্তর 0। দেখেন আগের অঙ্কটাতে আমরা কি করছিলাম? 5z নিছিলাম, ঠিক আছে? সরি 5z নিছিলাম, 5 কে আলাদা করছিলাম, তারপর ডিডি এক্স অফ জেড নিছিলাম। তাহলে এক্সের সাপেক্ষে জেডকে নিয়ে চিন্তা করা যাবে? উত্তর হচ্ছে না, যাবে না। এই যে এটাতে এক্সের সাপেক্ষে জেডকে নিয়ে চিন্তা করা যাবে না, তাহলে উত্তর 0। আর এই যে লাস্ট ম্যাথটাতে ডিডি এক্স অফ 5 এক্সের সাপেক্ষে 5কে নিয়ে চিন্তা করা যাবে না? যাবে না, তার মানে উত্তর 0। এবার আমরা এই অঙ্কটা করবো, এই যে এটা যেটা দাঁড়িয়ে রাখছি এটা আমরা করবো এবার। এই যে এটা করবো, ওয়াই ইকুয়াল টু এত দেওয়া আছে। প্রশ্নটা হচ্ছে ওয়াই এটা দেওয়া আছে, ডিওয়াই বাই ডিএক্স কত? দেখেন অনেকে মনে হতে পারে যে ভাই কি রে, এক্স এর সাপেক্ষে ওয়াইকে কেমনে করবো? এক্স এক জিনিস, ওয়াই এক জিনিস, কিন্তু না ভাই, মনে রাখা লাগবে ওয়াই এর ভিতরে আবার এক্স লুকানো আছে, এটা মনে রাখা লাগবে, ঠিক আছে? আচ্ছা, আমি সূত্রটা একটু নিয়ে আসবো। সূত্রটা অনেকের মানে প্রথমবার অনেকে দেখতে, সবাই তো প্রথমবারই দেখতেছেন হয়তো বা। ওকে, তো সূত্রটা নিয়ে আসি, আমার লিখলে পারতাম, শুধু শুধু নিয়ে আসতেছি। ও বাবু, দাঁড়ান, যেটা কি হইলো এমন হচ্ছে কেন? হয়েছে?
হয় না? আচ্ছা আমি সূত্রটা আবার লিখি, তাহলেই হবে, শুধু সময় আসতো। আচ্ছা সূত্রটা একবার লিখি তাইলে আমি পাশে। ddx of x to the power n equal to nx to the power n minus 1, মানে পাওয়ার এক করে কমবে এবং পাওয়ারটা আগে বসে যাবে। ওকে, তাহলে আমি এটাতে লিখবো। দেখেন তো dy বাই dx মানে অ্যাকচুয়ালি কি, ddx অফ এরকম না, 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5x কিউব, এরকমই তো, তাই না? তাহলে এরপরে এবার আমরা ছোটোবেলায় যেরকম পড়ছিলাম এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে আবার এটা গুণ, এরকম পড়ছিলাম আমরা ছোটোবেলায় যে ddx অফ 3x স্কোয়ার এরকম লেখা যাবে কিন্তু, প্লাস ddx অফ 4x প্লাস ddx অফ 5x কিউব। আচ্ছা সরি, আমি একটা কথা বলতে বলে গেছি, এই যে একটু আগে কোকা কলা এসব বললাম না, এই চিন্তাটা আমাকে করা শেখাইছিল হচ্ছে মাহির ভাইয়া। তো উনি বলতে গেলে শুধু এরকম না, আরও মানে সব কিছু চিন্তায় উনি শিখেছিল আর কি, এটা জানাই রাখলাম, মানে উনি না থাকলে তো আমি জানতাম না, তাই না? এটা যাই হোক, এবার তাহলে এবার কী হবে, এই 3 আগে চলে আসবে, তাহলে 3 যদি আগে আসে তাহলে ddx অফ x স্কোয়ার প্লাস এখান থেকে 4 আগে চলে আসবে, 4 আগে আসলে ddx অফ শুধু x, x যদি দেখেন শুধু x লেখা যে কথা, এক্সের উপর পাওয়ার 1 লেখা একই কথা না, লিখলাম প্লাস, তাহলে 5 আগে আসবে এখান থেকে 5 ddx অফ x টু দি পাওয়ার 3। দেখেন তো এতটুকু থেকে কারো কোনো সমস্যা আছে? আশা করি না, এগুলো কিন্তু সব ছোটোবেলার কাজ করছি আমরা। আচ্ছা এবার তাহলে এবার এখান থেকে তাহলে কী হয়, 3 থাকে, এবার x টু দি পাওয়ার দেখেন এই সূত্রে পড়ে গেছে না, x টু দি পাওয়ার n, এক্স স্কোয়ার হবে, মানে n এর জায়গায় 2 আছে আর কি, তাহলে এই 2 প্রথমে আগে আসবে, তারপর x লিখবো, তারপর 2 থেকে 1 বাদ দিব, ঠিক আছে, প্লাস 4 লিখবো, তার পাওয়ার কত আছে, পাওয়ার 1 আছে, 1 লিখবো, তারপর x এর উপরে পাওয়ার যত আছে তার থেকে 1 বাদ দিব, প্লাস 5 লিখবো, তারপর পাওয়ার কত আছে, 3 আছে, 3 লিখলাম, তারপর x লিখবো, তারপর পাওয়ার 3 থেকে 1 বাদ দিব, তাহলে উত্তরটা কত আসে, আমি সাইডেই করি, হ্যাঁ, তাহলে তো কত আসে, 3 দুগুণে 6, 6x, 2 থেকে 1 গেলে 1, প্লাস 4 একে 4, মানে 4 গুণ 1 গুণ x এর উপর পাওয়ার কত ভাই, 0 না, আমি এটা দেখাচ্ছি একটু পরে, প্লাস 5x, x 3 5 15, 1 মিনিট, 3 5 15 x স্কোয়ার, এরকম না? তাহলে আলটিমেটলি উত্তরটা কী আসলো জানেন, 6x প্লাস 4 প্লাস 15x স্কোয়ার। দেখেন x টু দি পাওয়ার 0 না, দুনিয়ায় যত বড় সংখ্যাই হোক না কেন তারপরে পাওয়ার যদি 0 দেন তাহলে উত্তর 1 আসবে, 1 কথা জানি মনে থাকে, ঠিক আছে? মানে আমি যদি এরকম লিখি x টু দি পাওয়ার 0, এটা মানে হচ্ছে 1, আমি যদি লিখি 100 টু দি পাওয়ার 0, তার মানেও হচ্ছে 1, ঠিক আছে? মানে দুনিয়ায় যত বড় সংখ্যাই আসে না কেন তার উপর পাওয়ার দিলে 1 হয়। ওকে, তো এই দেখেন একদম সহজ একটা অঙ্ক, ঠিক আছে? তো দেখেন বুঝেন কিনা, দেখেন একদম সহজ একটা অঙ্ক, ঠিক আছে? আচ্ছা, তো আশা করি আমরা অন্তরীকরণটা বুঝলাম, মানে অন্তরীকরণ কেমন করবো বুঝলাম, আরও কয়েকটা প্র্যাকটিস করি চলেন, কারণ এগুলোই আমাদের লাগবে সামনে, আমরা যে গরুমান লোকমানটা অন পড়বো না, তখন এগুলোই লাগবে। আমি করি প্র্যাকটিস আরও কয়েকটা, মনে করেন যে সরি y সমান সমান 3b4 প্লাস 3ab কিউব, ঠিক আছে, প্লাস কী দেবো 4c, ঠিক আছে, এরকম দিলাম। এখন অন্তরীকরণ আমি কার সাপেক্ষে দেবো বলুন তো, চিন্তা করেন, আমি এখন অন্তরীকরণ করতে দেবো বি এর সাপেক্ষে, ডিডি বি অফ হোয়াট, মানে বি এর সাপেক্ষে আমি চিন্তা করতে দিব। আগে আমি প্রশ্ন শুরু করি, দেখবেন মজা দেখবেন। তাহলে দেখেন ডিডি বি অফ ওয়াই, না ওয়াই জায়গায় আমি কী লিখবো, 3, মানে যা আছে তাই লিখে দিই, ঠিক আছে? এরপরে তাহলে আমি যদি ভাবি যে গুণ করি, আমি কালারটা চেঞ্জ করি, হলুদ না রেখে সাদা রাখি, ddb of 3b to the power 4 plus ddb of 3ab cube plus ddb of 4c। ওকে, এবার দেখেন বি এর সাপেক্ষে বিকে নিয়ে চিন্তা, হ্যাঁ চিন্তা হবে, সমস্যা নেই। তাহলে 3কে আমি আগে পাঠাইলাম, তারপর ddb of b to the power 4 প্লাস এখানে দেখেন তো আমি কাকে কাকে আগে পাঠাবো, আমি কিন্তু একেও আগে পাঠাবো, মানে 3a পুরোটাকে কিন্তু আমি আগে পাঠাবো, ঠিক আছে, 3a ddb of b কিউব
প্লাস, এবার আমি কাকে আগে পাঠাবো? শুধু 4কে আগে পাঠাবো। এখন দেখেন তো এখানে কি আসলে চিন্তা করা, দেখুন আমি এখানে একটা মিসকনসেপ্ট অনেকের সমস্যা হয়। দেখেন এখানে যদিও এ আছে, কিন্তু এর সাথে কিন্তু বিও আছে, তাই নিচে বি থাকার কারণে এটাকে অন্তর্বাণ করা যাবে। কিন্তু এখানে বি আছে, উপরে কি কোথাও কি করে বি এর অস্তিত্ব আছে? উত্তর হচ্ছে না। এখানে যেরকম নিচে বি ছিল, উপরেও একটা বি ছিল, কিন্তু এখানে নিচে বি থাকলেও উপরে কোনো বি নাই, তাই এখানে উত্তরটা 0 হয়ে যাবে। ঠিক আছে, মানে এখানে ওই শেষ পার্টে উত্তরটা 0 হয়ে যাবে। এই যে এখানে উত্তরটা একবারেই 0 হয়ে যাবে, মানে এইটুকুর মান 0। বুঝা গেছে? তাহলে ওইটুকু আমাদের আর চিন্তা না করলেও চলবে। আচ্ছা, তাহলে এখানে আর কী থাকে তাহলে অবশিষ্ট ভাই চলেন দেখি। তাহলে এখানে হচ্ছে আমাদের সূত্রটা একবার লিখে ফেলে পাশে। সূত্র যত লিখবেন তত মুখস্থ হবে। ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান এন এক্স টু দি পাওয়ার। আরেকটা কথা বলি, আপনারা যখন কোনো নোট খাতা তৈরি করবেন তখন মনে করেন যে একটা সূত্র লাগতেছে এবং ওই সূত্রটা আপনি জানেন আগে থেকে, তাইলে ওই সূত্রটা আপনারা খাতায় একবার লিখবেন। কারণ আপনার জানা সূত্রই আপনার ভুল হবে পরীক্ষায়। আপনার অজানা সূত্র পরীক্ষায় কখনো ভুল হবে না, কারণ অজানা সূত্র আপনি পরীক্ষায় অ্যান্সারই করতে পারবেন না। আপনার জানা সূত্রগুলো আপনার পরীক্ষায় ভুল হবে। যে সূত্রটা আপনি জানেন, ম্যাথ করতে করতে আপনি যে সূত্রটা লিখতেছেন, যে সূত্রটা অ্যাপ্লাই করতেছেন, ওইটা খাতার পাশে কালার পেন দিয়ে একটু লিখবেন কষ্ট করে। ঠিক আছে, তাহলে এখন দেখেন এখানে আমি কোন সূত্র অ্যাপ্লাই করতেছি। আজকে থামাকা দেখেন 3, দেখেন ডিডি বি অফ বি টু দি পাওয়ার 4, তার মানে কি পাওয়ার আগে আসবে, তারপর বি হবে, তারপর পাওয়ার থেকে 1 কমবে, প্লাস 3a বি হবে, পাওয়ারটা আগে আসবে। এই দেখেন পাওয়ারটা আগে আসলো, 3 আগে আসলো, তারপর 3 থেকে 1 কমলো, আর ওইখানে তো 0 বাদ। তাহলে এখানে থাকা হচ্ছে 3 4 12, একবারে লিখি 3 4 12 বি কিউব প্লাস 3 থেকে 9 এ বি স্কোয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, আসলে বোঝা গেছে। তো আমি এরকম আর কয়েকটা করবো, অনেকগুলো করবো। এখনও যদি যাতে প্রবলেম আছে, প্রবলেম থাকবে না, শেষ পর্যন্ত অপেক্ষা করেন, কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। দেখেন মনে করেন ডিডি জেড অফ 5z টু দি পাওয়ার 4, এটা একটা অঙ্ক। আরেকটা অঙ্ক হচ্ছে ডিডি জেড অফ 5xz টু দি পাওয়ার 3। আরেকটা অঙ্ক দিব, আমি এখানে কেমন দিব, একটু ছোটো করে নিই। একটু সাইডে সাইডে সরাই ফেলি। আরেকটা অঙ্ক আমি এখানে লিখি ডিডি জেড অফ 5x, এই লিখলাম আর কি। ঠিক আছে, এরকম লিখলাম। তাহলে এবার চলেন উত্তর করি। দেখেন তো এখানে কি হবে, নিচে জেড আছে, উপরে কি জেড আছে? হ্যাঁ আছে, তার মানে অন্তর্বাণ করা যাবে। করে ফেলি চলেন। 5 আগে আসবে, তারপর ডিডি জেড হবে, আর জেড টু দি পাওয়ার 4 বসবে। এটাতে কি নিচে জেড আছে? দেখেন নিচে জেড আছে, উপরে এক্স আছে, আবার জেডও আছে। দেখেন উপরে এক্সও আছে, জেডও আছে, তার মানে এটাকে অন্তর্বাণ করা যাবে। কিন্তু যদি যেমন পাশেটাতে দেখেন নিচে জেড আছে, উপরে কি কোনো জেড আছে? না, উপরে শুধু এক্স আছে, তার মানে এটাকে অন্তর্বাণ করা যাবে না। কিন্তু এটাতে নিচে জেড আছে এবং উপরে জেডও আছে, এক্সও আছে, তার মানে এটাকে অন্তর্বাণ করা যাবে। ঠিক আছে, জেড তো আছে, জেড থাকুক আর আশপাশে যা থাকে থাকুক, সমস্যা নেই, অন্তর্বাণ করা যাবে। তাহলে আমি কি করবো, ওই জেড ছাড়া বাকি যা আছে সবাই আমি আগে পাঠাবো। ঠিক আছে, জেড ছাড়া বাকি যা আছে সবাইকে আমি আগে পাঠাইলাম। এটাতে কিন্তু অন্তর্বাণ করা যাবে না, মানে উত্তর কত? উত্তর হচ্ছে 0। ঠিক আছে, আচ্ছা এরপর এখানে তাহলে প্রথম অঙ্কটাতে 5, তারপর হচ্ছে জেডের পাওয়ার আগে আসবে, তারপর জেড বসবে, তারপর পাওয়ার 1 কমবে, তারপর এটাতে 5x বসবে, মানে 5x যেমন বসে যাবে। তারপর এই পাস, সরি এখানে আমি একটা ভুল লিখছি না, এই পাস তো হবে না, এটা হবে না। হ্যাঁ, তারপরে এই পাওয়ার 3 আগে বসলো, জেড বসলো, 3 থেকে 1 কমলো। তাহলে এখানে 4, প্রথমটাতে হচ্ছে 4 5 20, 20 জেড টু দি পাওয়ার 3, আর পরটাতে হচ্ছে 3 5 15 এক্স জেড স্কোয়ার, আর পরটা তো 0। তাহলে এই হচ্ছে অ্যান্সার, একটা অ্যান্সার, একটা অ্যান্সার, একটা অ্যান্সার। জাস্ট এই বুঝে গেল আশা করি। তো সেটা আরও একটা করি, সমস্যা নেই, অঙ্ক করতে সমস্যা নেই, না করতে সমস্যা আছে। বুঝছি, আচ্ছা কোনো কালার দিয়ে করি চলেন। হ্যাঁ, আমার একটা ফেভারিট কালার আছে, এই যে এটাই তো মনে হয়। ধরেন যে এরকম দিলাম, এ সমান সমান 3c স্কোয়ার প্লাস 4c প্লাস 5b c স্কোয়ার প্লাস 6b প্লাস 7
7f সি স্কোয়ার এরকম দিলাম আর কি, ঠিক আছে। এখন আমি বললাম অন্তরীকরণ করতে ডিডি কী দিব, কী দেওয়া যায় চিন্তা করেন তো, ডিডিসি দিই, ডিডিসি সমান হট, হ্যাঁ এটা দিলাম। এখন বলেন তো অন্তরীকরণ করা যাবে, উত্তর হচ্ছে যাবে। কালারটা অনেক বিচ্ছিরি হয়ে গেছে না, চেঞ্জ করে ফেলি, বিচ্ছিরি কাছে সরি ভাই আমার একটু অসুস্থ। দেখেন তো ডিডিসি অফ, তো লিখে ফেলি ডিডিসি অফ 3c স্কোয়ার প্লাস 4c প্লাস 5bc স্কোয়ার প্লাস 6b প্লাস 7f c স্কোয়ার, ঠিক আছে। এইগুলো তো আমি সূত্রটা এখানে লিখে ফেলি, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার n সমান সমান পাওয়ারটা আগে আসে তারপর পাওয়ার থেকে 1 কমে, এটা হচ্ছে সূত্রটা এইভাবে মনে রাখবেন যে পাওয়ার আগে আসে এবং পাওয়ার থেকে কি 1 কমে, তাহলে দেখবেন যে মনে থাকবে বেশি দিন। সূত্রটা কেমন ফেলি, তাহলে এবারে আমি সূত্রটা অ্যাপ্লাই করি। ওকে, এই যে মানে কেমনে অ্যাপ্লাই করবো, ডিডিসি অফ 3c স্কোয়ার প্লাস ডিডিসি অফ 4c প্লাস ডিডিসি অফ 5bc স্কোয়ার প্লাস ডিডিসি অফ 6b প্লাস আমার হাতের লেখা এত খারাপ হচ্ছে কেন, কি রে 7f, সরি হাতের লেখা এত খারাপ হলো কেন হুট করে জানি। আচ্ছা দেখেন প্রথমটাতে কী করবো, 3 আগে আসবে, আনলাম 3টা আগে, তারপর ডিডি সি অফ সি স্কোয়ার, ঠিক আছে, প্লাস 4 আগে আসবে, ডিডি সি অফ সি টু দি পাওয়ার কত 1, তারপর এখানে সরি এবার এখানে দেখেন তো উপরে যদিও বি আছে, দেখেন উপরে যদিও বি আছে কিন্তু নিচে তো সি দরকার, নিচে সি আছে তার মানে উপরেও একটা সি দরকার, উপরেও সি আসে না, আছে বিও আছে সিও আছে, তার মানে আমার অঙ্ক করা যাবে, আমার নিচে যে আসে সে উপরে থাকলেই হয়েছে ভাই, আর কিছু আমার লাগবে না, ঠিক আছে। তাহলে আমি নিচে যে আছে তাকে ছাড়া বাদ বাকি সবাই আগে পাঠাবো, তার মানে এই যে 5bকে আমি আগে পাঠাবো, 5b সম্পূর্ণটাই হচ্ছে এখন ধ্রুবক, ঠিক আছে। প্লাস এটাতে দেখেন তো নিচে সি আছে কিন্তু উপরে কি সি আছে, দেখেন এটাতে নিচে সি আছে উপরে কি সি আছে কোথাও নাই, তার মানে পুরো জিনিসটার উত্তর কত 0, এই যে 0, বুঝা গেল। দেখেন নিচে যে আছে সে যদি উপরে নাই থাকে একদমই তাহলে উত্তর 0, এই কিন্তু পয়েন্টটাতে দেখেন পয়েন্টটাতে সি কি আবার নিচে সি আছে উপরেও সি আছে, তাহলে মানে আমি 7fটাকে আগে পাঠাবো আর ওই যে বাকি যেটা আছে ওইটাকে আমি লিখে দিব, এই বোঝা গেল। আচ্ছা তো হইল, এবার হচ্ছে আমি বসাই দিই সূত্রটা, এখানে অ্যাপ্লাই করলে কত হবে 3 আর পাওয়ার 2 ইন্টু সি, 2 বিয়োগ 1 মানে হচ্ছে 1, ঠিক আছে, প্লাস 4c মানে পাওয়ার 1 আগে আসবে এবং পাওয়ার 1 কমবে, সি বিয়োগ 1 প্লাস 5bc, এবার পাওয়ার হচ্ছে 2, পাওয়ার 2 আগে চলে আসবে, দেখেন পাওয়ার 2 হচ্ছে আগে চলে আসবে এবং পাওয়ার 1 কমবে, তারপর হচ্ছে 7f, তারপর পাওয়ার সি এর উপর পাওয়ার কত 2, তাহলে 2 আগে আসবে সি থাকবে, তারপর 2 থেকে 1 কমবে এরকম, ঠিক আছে। এরপর তাহলে 3 2 6 6c প্লাস এখানে কত হবে 4, কারণ সি এর উপরে পাওয়ার 1 বিয়োগ 1 মানে কত সি টু দি পাওয়ার 0, সি টু দি পাওয়ার 0 মানে কত উত্তর 1, প্লাস এখানে কত 5 2 10 10bc প্লাস পরেরটাতে 7 2 14 14fc, তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার 14fc, তো এই হচ্ছে আমার এই ম্যাথের অ্যান্সার। ওকে, আশা করি বোঝা গেছে। তো নিচে সবসময় এক্স ওয়াই জেড, দেখেন পরীক্ষায় সবসময় নিচে এক্সই দিবে বা টিও দিতে পারে কখনো কখনো, তো আমি সবগুলো দিয়েই করাচ্ছি যেন আপনারা হচ্ছে বেসিকটা বিল্ড আপ হয়েছে, না সবসময় এক্স থাকবে না, যখন যেটা থাকবে অর্থাৎ যখন নিচে যেটা থাকবে তখন সেটার সাপেক্ষেই অন্তরীকরণ করতে হবে আমাকে, অর্থাৎ নিচে যে তার সাপেক্ষে অন্তরীকরণ, এটা সবসময় মাথায় রাখবেন যে নিচে যে তার সাপেক্ষে অন্তরীকরণ হবে সবসময়, ঠিক আছে। আচ্ছা তো এতক্ষণ আশা করি মোটামুটি আমাদের হইলো, অনেক কিছুই পারবো আমরা এখন, অনেক কিছু পারবো বললে তো হবে না, আরও তো অনেক কিছু বাকি আছে তাই না। তো আমি বলি এই ক্লাসটা বড় হইতে পারে, অনেকের কাছে কঠিন লাগতে পারে, বোরিং লাগতে পারে, বাট ধৈর্য ধরতে হবে, একটু ধৈর্য ধরেন। আরেকটা করে চলেন, ধরেন যে জেড সমান সমান 5t স্কোয়ার প্লাস 6t প্লাস 3ax প্লাস 4yt প্লাস 3axt, ঠিক আছে, এটা দিলাম আমি।
এবার আমি প্রশ্ন দিলাম হচ্ছে ডিডিটি অফ জেড ইকুয়াল টু হোয়াট। আচ্ছা চলন করি। দেখেন তো প্রশ্নটা লিখে ফেলি। ডিডিটি অফ 5t স্কোয়ার প্লাস 16 প্লাস 3ax প্লাস 4yt প্লাস 3ax t। প্রশ্ন লিখলাম, প্রশ্নটা এবার স্প্লিট করে ফেলি। ডিডিটি অফ 5t স্কোয়ার প্লাস ডিডিটি অফ 16 প্লাস ডিডিটি অফ 3ax প্লাস ডিডিটি অফ 4yt প্লাস ডিডিটি অফ 3ax t। এ হচ্ছে প্রশ্ন। তো চলেন সমস্যা নেই, প্রশ্ন বড় হইতেই পারে, সমস্যা নেই। দেখেন সূত্র কিন্তু লিখতে হবে, সূত্র পাশে লিখতে হবে। আমি আগে বলছিলাম সূত্রটা পাশে আমরা লিখবো সবসময়। ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, অর্থাৎ নিচে যে উপরেও সে এবং তার উপরে যদি এন হয় তাহলে উত্তর হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন বিয়োগ 1। এটা হচ্ছে সূত্র। সূত্রটা আমিও হলুদ কালার করে রাখি। আপনারাও খাতার পাশে যেভাবে হোক কালার পেন দিয়ে লিখে রাখবেন, ঠিক আছে? দেখেন আমার একটা স্টুডেন্ট ছিল 25 বছর, মানে ইন্টারমিডিয়েট 25 বছর আছে এখন আর কি। তো ওর কয়েকদিন আগে ফার্স্ট ইয়ার ফাইনাল চলতেছিল। তো হুট করে আছে এই মানে চ্যাপ্টার ছিল অন্তরীকরণ, ত্রিকোণমিতি, মানে সব বড় বড় চ্যাপ্টার। এখন আমি তো এক মাসের ভিতরে 2টা বড় বড় চ্যাপ্টার শেষ করা পসিবল না, আবার ওইদিকে ফিজিক্স আছে। তো আমি ওকে বললাম যে এক কাজ করেন, আপনি এক কাজ করেন, আমার ত্রিকোণমিতি নোট খাতা আছে, ওই নোট খাতায় আমি অঙ্কের পাশে কোন লাইন থেকে কোন লাইন কেন হয়েছে ওগুলো লিখে রাখছি, সূত্র কোনটা কখন অ্যাপ্লাই করছি ওইটাও লিখে রাখছি। আপনি নোট খাতাটা দেখে অঙ্ক করেন, আপনি কিছু বোঝা লাগবেন, আপনি শুধু দেখে অঙ্ক করেন। পরে যখন আমি পরের দিন আসবো আপনি আমাকে ওই খাতাটা দেখাবেন, আপনি যে লিখছেন এটা আমি ওইখান থেকে বুঝিয়ে দিব, আর কিছু লেখা লাগবে না, আর কনসেপ্টটা বুঝিয়ে দিতাম আর কি, আর অন্তরীকরণ পড়াইতে পাশাপাশি। তো ও দেখতাম যে ওরা আমাকে খুব একটা প্রবলেম বলতোই না। আমি বলতাম যে ভাই কি আপনার ত্রিকোণমিতিতে প্রবলেম নেই? বলে যে না স্যার, আপনি তো ওই খাতার পাশে সূত্র লিখছিলেন, তো আমি বুঝতে পারছি যে এই লাইনে এই সূত্র এই কারণে অ্যাপ্লাই করা হয়েছে। তো দেখেন এই কারণে আর পরে যখন এবং আমিও নিজের লেখা নিজে ভুলে যাবো, মানে এক সপ্তাহ পরে যদি আমি নতুন কিছু এখন শিখি, ধরেন যে আমি একটা ম্যাথ করলাম, এখন ওটা যদি আমি 100 প্র্যাকটিস না করি তাহলে তারপর আমি বলে যাবো না, আমি তো ভুলে যাবো। তাই কারণে যদি আমি পাশে লিখে রাখি যে এইখান থেকে আমি এখানে এই কারণে আসছি, আমার নিজেরই ভালো লাগবে, নিজেরই মনে থাকবে। আপনারা এই কাজটা একটু করবেন প্লিজ, যখন যে সূত্র লিখবেন ওই সূত্রটা খাতার পাশে লিখে রাখবেন। আচ্ছা চলো অঙ্ক করি। তাহলে এখানে এই যে 5t স্কোয়ার আছে ডিডিটি অফ, তাহলে 5 আগে আসলো, কাজ করে না কেন? ঠিক আছে, কাজ করে না কেন? কিরে আচ্ছা কাজ তো করবে না, সরি তো করি কিরে। দেখেন 5 আগে আসলো, তারপর ডিডিটি অফ টি স্কোয়ার প্লাস 6 আগে আসলো, তারপর ডিডিটি অফ শুধু টি প্লাস, আমার হাতে দেখা খারাপ হচ্ছে। এবার দেখেন তো এখানে নিচে টি আছে, ঠিক আছে, উপরে কি টি এর অস্তিত্ব আছে? নাই, তার মানে পুরোটার উত্তর 0। সরি উফ। এবার পরেরটাতে দেখেন তো নিচে টি আছে, নিচে টি আছে, উপরে টি আছে, হ্যাঁ উপরে টি এর অস্তিত্ব আছে, যদিও ফর হয়ে আছে বাট টি এর অস্তিত্ব আছে। তার মানে ওই টি ছাড়া বাদ বাকি যারা আছে তাদের সবাই আমি আগে পাঠিয়ে দিব, ঠিক আছে? প্লাস এখানে পরেরটাতে দেখেন তো, পরেরটা থেকে টি নিচে টি আছে, ঠিক আছে, উপরে কি টি আছে? হ্যাঁ উপরে টি আছে, কিন্তু সাথে আবার 3x আছে, সমস্যা নাই। তাহলে টি ছাড়া বাদ বাকি যারা আছে সবাই আগে পাঠিয়ে দিব, কারণ বাদ বাকি যারা আছে সবাই হচ্ছে ধ্রুবক। টি অফ টি বোঝা গেল? আচ্ছা তাহলে এরপর আমরা অঙ্কটা কমপ্লিট করি। তাহলে চলুন এখানে আমি এবার একবারে করবো, এবার আর আচ্ছা না করি। 5 × 2t প্লাস 6 প্লাস 4y প্লাস 3ax। আচ্ছা এই যে এখান থেকে টিগুলো কয়ে গেছে, আমি বলি টি এর উপর পাওয়ার কত? 1 না? এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার 1 না? দেখেন ওই যে টি যেটা পাওয়ার আগে চলে আসতো, সূত্রের নিয়ম অনুসারে পাওয়ার আগে আসবে এবং টি থেকে ওই পাওয়ারটা থেকে 1 বাদ যাবে। তাহলে দেখেন তো এখানে কত 10 টি থাকে প্লাস 6 প্লাস 4y। এবার দেখেন তো 3ax থাকে না, কারণ টির যদি পাওয়ার 0 মানে কত? 1। তাহলে ওটা তো লেখা লাগতেছে না, টির পাওয়ার 0 মানে কত? 1। তাহলে ওটা তো আমার লেখা লাগতেছে না, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো আমাদের বেসিক অন্তরীকরণটা এখানেই শেষ। অর্থাৎ এতটুকু যদি বোঝেন তাহলে আপনার বেসিক অন্তরীকরণ পারবেন। এবার একটু মানে হাই লেভেলের অন্তরীকরণ তা থাকবে, তাই না? তো ওগুলো কঠিন না, আপনাদের বইয়ের সামনে দেখবেন যে সূত্র টুত্র আছে ওইগুলাই আর কি। যেমন হচ্ছে সাইন এক্স অন্তরীকরণ করলে কি হয়, এতক্ষণ তো আমরা করলাম বীজগাণিতিক অন্তরীকরণ, তাই না? এখন আমরা করবো সাইন এক্সের অন্তরীকরণ, কজ এক্সের অন্তরীকরণ, কোসেক এক্সের অন্তরীকরণ, সেক এক্সের অন্তরীকরণ, এইসব। বুঝা গেছে?
তো দেখেন আমি একটা সূত্র, আমি প্রথমে দুইটা লিখি এক অঙ্ক। দেখেন অঙ্ক একটা সূত্র না, ডিডি এক্স অফ সাইন এক্স সমান সমান হচ্ছে কজ এক্স, মানে সাইনকে অন্তরীকরণ করলে কজ হয়। অর্থাৎ আমি যদি এরকম লিখি কখনো ডিডি টি অফ সাইন টি সমান হচ্ছে কস টি, সরি কস টি, ঠিক আছে, এটা তো ডি এর ধারে কাছে যায় নাই। তারপর আমি যদি এরকম লিখি ডিডিটি অফ সাইন এক্স, এবার বলেন তো উত্তর কত হবে? এবার হচ্ছে উত্তর কিন্তু 0, কারণ আমি টি এর সাপেক্ষে এক্স অন্তরীকরণ করতেছি, উত্তর হচ্ছে কত? 0। ঠিক আছে। আচ্ছা, এই সাইনও কিন্তু এক একটা অপারেটর, এটা মনে রাখা লাগবে। ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, তাহলে আমরা মনে রাখবো এটা আর কি, যদি নিচে এক্স হয় তাহলে উপরেও সাইনের পাশে এক্স থাকবে, তাহলে উত্তর হচ্ছে কজ এক্স আসবে। আবার এটার একটা বড় সূত্র, অন্য একটা সূত্র আছে ডিডি এক্স অফ কজ এক্স, ডিডি এক্স অফ কজ এক্স, অর্থাৎ কজ এক্সকে অন্তরীকরণ করলে হয় মাইনাস সাইন এক্স। ঠিক আছে। আচ্ছা, হইল। তো আমি তাহলে একটা অঙ্ক দিই, দেখেন এরকম দিলাম, মনে করেন যে ডিডি এক্স অফ 5 সাইন এক্স, এটার উত্তর কত হবে? দেখেন আমি চিন্তা করবো সাইন এক্সকে নিয়ে, 5 তো ধ্রুবক, 5কে বাইরে পাঠিয়ে দিব। তারপর আমি লিখবো ডিডি এক্স অফ সাইন এক্স, এবার সাইন এক্স অন্তরণ করলে উত্তর কত? কজ এক্স, তাহলে মানে 5 কজ এক্স হচ্ছে আমার উত্তর। বুঝে গেল? মানে 5 সাইন এক্সকে নিয়ে চিন্তা করলে 5 কজ এক্স পাবো, এরকম আর কি চিন্তাটা। আবার আমি যদি এরকম একটা প্রশ্ন দিই, ডিডি এক্স অফ ধরেন যে 4 কজ এক্স, তাহলে এক্ষেত্রে কী হবে ভাই? এক্ষেত্রেও সেম, ওই 4টা বাইরে বের হবে, তারপর ডিডি এক্স অফ কজ এক্স বসবে, তাহলে হচ্ছে কী হবে? 4 আর কজ এক্স অন্তরণ করলে মাইনাস সাইন এক্স, তাহলে এটা গুণাকারে না, তাহলে -4 সাইন এক্স, এই হচ্ছে আমাদের উত্তর। এবার যদি আমি একসাথে মিক্স করে দিই তাহলে কী হবে দেখা যাক। ধরেন যে এরকম দিলাম ডিডি এক্স অফ ধরেন যে 6 সাইন এক্স প্লাস 4 কজ এক্স, এরকম দিলাম আর কি। তাহলে উত্তর কী হবে? এই যে ডিডি এক্স অফ 6 কজ এক্স, আগে 6 সাইন এক্স একটা হবে, প্লাস ডিডি এক্স অফ 4 কজ এক্স একটা হবে। তারপরে তাহলে উত্তরটা কী হবে? 6 আগে আসবে। দেখেন এগুলো আপনারা আস্তে আস্তে দেখে উত্তর বলে দিতে পারবেন, এখন তো না আমি করতেছি, কিন্তু একটা সময় আসবে যখন আপনারা দেখে উত্তর বলতে পারবেন। তাহলে দেখেন সাইন এক্স অন্তরণ করলে হয় কজ এক্স, তার মানে 6 কজ এক্স প্লাস 4 ইন্টু কজ এক্স অন্তরণ করলে কী হয়? মাইনাস সাইন এক্স, তাই না? তাহলে এখানে কী হবে উত্তরটা? উত্তরটা হবে হচ্ছে 6 কজ এক্স মাইনাস 4 সাইন এক্স, এই হচ্ছে উত্তর। তো বোঝা গেল? তো এবার আমাদের বইতে অসংখ্য সূত্র আছে এরকম, মানে কারে অন্তরীকরণ করলে কী হয় না হয়, ঠিক আছে? তো ওইগুলো এবার একটু দেখতে হবে, আমি একটু এক এক করে লিখে দিই, আপনারাও বই আছে যদিও তারপরে লিখবেন, হ্যাঁ সরি, বইতে যদিও সূত্র আছে তারপরে কি করতে হবে? লিখতে হবে। ওকে, আমি বই থেকে দেখে দেখে লিখতেছি। আচ্ছা, মানে যেগুলো আমাদের এখন লাগবে সেগুলো লিখবো, সব তো লিখবো না। এখন বলতে যে ভাই বইতে কই আছে? বইতে একদম শুরুর দিকে আছে, ওই যে শুরুর দিকে একটা জায়গায় আছে। তো আমি লিখি যেটুকু দরকার, মানে খুব আহামরি মানে কষ্ট পাবেন না যে ভাই সূত্র লিখতেছে, সূত্র মুখস্থ করা লাগবে কি না। উত্তর হচ্ছে না, সূত্র আপনার মুখস্থ করতে হবে না, আপনি ম্যাথ করতে শুরু করলে সূত্র অটোমেটিক মুখস্থ হইতে থাকবে, আপনাকে আলাদা করে কষ্ট করে যে একটু বসে এটা সূত্রগুলো মুখস্থ করি, ওই কাজ আপনার করা লাগবে না। ঠিক আছে। প্রথম সূত্র আমরা যেটা লিখছিলাম, ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান সমান এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এটা একটা সূত্র পড়ছিলাম আমরা। এরপর সূত্র হচ্ছে ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স, ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স এক্সপোনেনশিয়াল টু দি পাওয়ার এক্স। এটাকে দেখেন ই টু দি পাওয়ার এক্সকে অন্তরীকরণ করলে মজার একটা জিনিস হয়, ই টু দি পাওয়ার এক্সই হয়ে যায় উত্তর, মানে আপনি ই টু দি পাওয়ার এক্সকে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্সই হয় উত্তর। বুঝে গেছে? আচ্ছা, এরপর আরও আছে ডিডি এক্স অফ সাইন এক্স, যেটা দেখলাম আর কি মাত্রই, ডিডি এক্স অফ সাইন এক্স, তো সাইন এক্স অন্তরীকরণ করলে কী হয়? কজ এক্স। এরপরে আছে ডিডি এক্স অফ কজ এক্স, কজ এক্স অন্তরীকরণ করলে কী হয়? তো দেখলামই ডিডি এক্স অফ কজ এক্স অন্তরীকরণ করলে কী হয়? মাইনাস সাইন এক্স। এরপরে আছে ডিডি এক্স অফ ট্যান এক্স,
ডিডি এক্স অফ tan x কন্টিনিউ করলে হয় sec x স্কোয়ার এক্স, sec স্কোয়ার এক্স, pardon my handwriting, cot x এখানে লিখে ডিডি এক্স অফ cot x কন্টিনিউ করলে হয় মাইনাস cosec x স্কোয়ার এক্স মাইনাস cosec স্কোয়ার এক্স, তারপরে sec x কে করলে হয় ডিডি এক্স অফ sec x, sec x কে করলে হয় sec x tan x, এটা বেশ মজার, sec x ইন্টু tan x, তারপরে ডিডি এক্স অফ cosec x, ডিডি এক্স অফ cosec x, cosec x কন্টিনিউ করলে হবে মাইনাস cosec x cot x, আর এটা হবে মাইনাস cosec x ইন্টু cot x, তারপরে আছে হচ্ছে ডিডি এক্স অফ ln x, লগারিদমের ডিডি এক্স অফ ln x, ln x কন্টিনিউ করলে হয় 1/x, এরপর আরও আছে ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স, দেখেন আগে একটা পড়ছিলাম ই টু দি পাওয়ার এক্স, আর এখন হচ্ছে এ টু দি পাওয়ার এক্স, এ হচ্ছে যে কোনো একটা সংখ্যা, ঠিক আছে, এ টু দি পাওয়ার এক্স হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ln a, এ টু দি পাওয়ার এক্স ln a, দেখেন এখানে যে সূত্রগুলো আছে আশা করি সবার লেখা শেষ, বা স্ক্রিনশট দিয়ে নেন, যেমনি পড়েন লিখে নেন, আমি সামনে আগাবো, ঠিক আছে, ওকে, তারপরে হচ্ছে ডিডি এক্স অফ সরি ডিডি এক্স অফ log ax, ওরে আমার হাতে লেখা রে, আমি কি সুন্দর করে লগ লিখতে পারি, বিচ্ছিরি বানিয়ে ফেলছে, log x log a বেস এক্স, এটা মানে হচ্ছে 1/x log a বেস ই, এরপরে একটা সূত্র যেটা আমি লিখবো, এটা সূত্র না, এটা আসলে মানে এটা মানে মুখস্থ করলে ভালো, মানে করা উচিত, কিন্তু এটা মানে কোথেকে কাছে এটা দেখানো যায়, মানে বেশ মজার, কারণ এরকম করে আমি দিচ্ছি, এক মিনিট দাঁড়ান, এটা আমি প্রমাণ করে দিচ্ছি, এই যে এটা একটু প্রমাণ করে দিচ্ছি, 1 মিনিট, হ্যাঁ, সূত্রগুলোকে লিখে শেষ করে ফেলি। আচ্ছা, তো এতক্ষণ যা লিখছি এগুলো তো নর্মাল, এবার হচ্ছে ইনভার্সের সূত্রগুলো আসবে, ঠিক আছে, ইনভার্সগুলো আমি এখানে আলাদা করে লিখি, আলাদা করে লেখা আর কি, মানে সব তো মুখস্থ করা লাগবে, এটাই আর কি, ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স and ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স মানে হচ্ছে 1/√1 - x স্কোয়ার, এখানে ভয় পাওয়া যাবে না, বারবার বলতেছি, ভয় পাইলে ভয় লাগবে, ডিডি এক্স অফ কজ ইনভার্স এক্স, ডিডি এক্স অফ কজ ইনভার্স এক্স সমান সমান হচ্ছে মাইনাস 1/√1 - x স্কোয়ার, ঠিক আছে, এবার ডিডি এক্স অফ ট্যান ইনভার্স এক্স, ডিডি এক্স অফ ট্যান ইনভার্স এক্স সমান সমান হচ্ছে 1/1 + x স্কোয়ার, তারপর ডিডি এক্স অফ কট ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স মানে হচ্ছে মাইনাস 1/1 + x স্কোয়ার, এরপরে কট গেল, এবার কে কে আছে, সেক বাকি আছে না, ডিডি এক্স অফ সেক ইনভার্স এক্স সমান 1/x টু দি এক্স স্কোয়ার, এক্স রুট এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস, আরেকটা আছে ডিডি এক্স অফ কোসেক কোসেক ইনভার্স এক্স, দেখছেন এইটার কেমন বাঁকা যায়, সোজা বানিয়ে ফেলছে, এটা হচ্ছে জায়গা থাকতেছে না কেন, 1/x রুট এক্স স্কোয়ার মাইনাস 1, আমি এটাকে একটু নিচে লিখি, সেটা ঠিক আছে, ওকে, তো এই হচ্ছে আমাদের ত্রিকোণমিতি সরি অন্তরীকরণের যে সূত্রগুলো আমাদের মোটামুটি লাগবে আপাতত, সেগুলো আরও দু একটা আছে খুচরা সূত্র, ওগুলো আমরা পরে যখন লাগবে তখন দেখে নিব। তো আমি একটু আগে যেটা দেখালাম যে একটা সূত্র প্রমাণ করব, সেটা কই, এই যে এটা ডিডি এক্স অফ √x = 1/2√x, এটাকে আমি প্রমাণ করবো, চলেন এটাকে প্রমাণ করে, এটা আমাদের লাগবে, ঠিক আছে।
ওকে, দেখেন ডিডি এক্স অফ রুট এক্স সমান হোয়াট, দেখেন তো আমরা যে প্রথমে যে সূত্রটা শিখছিলাম ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান না, এই সূত্রটা আমরা শিখছিলাম শুরুতে, এটাই তো আমরা শিখছি। তাহলে আমরা কি এখন এখান থেকে যদি আমি এটাকে এভাবে কিন্তু লেখা যায় ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার হাফ, মানে রুট মানে হচ্ছে পাওয়ার হাফ, বুঝলেন, পাওয়ার হাফ, এই 1/2, 1/2, ঠিক আছে, রুটকে এভাবে লেখা যায় আর কি। তাহলে এবার কি পাওয়ার আগে চলে আসবে না, এই যে পাওয়ার চলে আসলো আগে, তারপর পাওয়ার 1 কমবে, মানে আগে ছিল হাফ, হাফ থেকে আরও 1 কমবে, এই হাফ বিয়োগ 1, তাহলে কী হবে ব্যাপারটা, 1/2 তো আগে থেকেই ছিল, আর এখন হাফ বিয়োগ হাফ মানে কত জানেন, মাইনাস হাফ, ক্যালকুলেট করে দেখেন উপরটা এরকম আসবে। এবার এই যে মাইনাস হাফ মানে হচ্ছে, দেখেন এই মাইনাস হাফ মানে হচ্ছে, দেখেন শুধু দেখেন আমি এখানে লিখি এক্স টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে রুট এক্স, এটা মানে হচ্ছে রুট এক্স, আর এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ মানে হচ্ছে 1/√x, বুঝলেন, এই যে এটা মনে রাখবেন, ছোটোবেলার জিনিস কিন্তু। তাহলে এই যে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ছিল না, তাহলে এটা কী হবে 1/√x হবে না, এই যে এরকম 1/√x, তাহলে এই যে দেখেন উপরেগুলো উপরে গুণ, মানে 1 আর 1 গুণ হইলে 1, আর নিচেগুলো নিচে গুণ, তার মানে 2√x, তার মানে ডিডি এক্স অফ √x মানে হচ্ছে, ডিডি এক্স অফ √x মানে কি 1/2√x। তো এটা এক প্রকার সূত্র আর কি, এটা আপনি চাইলে সূত্র আকারে মনে রাখতে পারেন, এই যে ইউটিউব আপনি চাইলে সূত্র আকারে মনে রাখতে পারেন, বুঝে গেছে, ঠিক আছে, আচ্ছা আশা করি বুঝে গেছে, ঠিক আছে। এবার আরও 2টা সূত্র আমি দেখাই দিই, সেটা হচ্ছে আমরা এতক্ষণ কয় ধরনের ফাংশন দেখলাম, এই যে সূত্রগুলো পড়লাম না, আমরা কয় ধরনের ফাংশন দেখছি দেখেন তো। আমরা এখানে এই যে ই টু দি পাওয়ার এক্স যেটা আছে না, এই যে দেখেন ই টু দি পাওয়ার এক্স, এটা কি এক্সপোনেনশিয়াল ফাংশন, তারপরে এই যে সাইন এক্স কজ এক্স এগুলো হচ্ছে কি ত্রিকোণমিতিক ফাংশন, তারপরে এই যে লগ এক্স লন এ এক্স এগুলো কি লগারিদমিক ফাংশন, তারপরে নিচে আরও আছে না এই যে সাইন ইনভার্স এক্স, এই যে দেখেন নিচে আমি লিখলাম সাইন ইনভার্স এক্স কজ ইনভার্স এক্স, এগুলো হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন। তাহলে আমরা এখনো পর্যন্ত কত রকমের ফাংশন দেখছি, এগুলো আছে আর কি পুরো দুনিয়ায়, তো আমি ওইগুলো লিখি একটু। প্রথমে আমরা অ্যালজেব্রিক ফাংশন পড়ছি, মানে বীজগাণিতিক ফাংশন, এই অ্যালজেব্রিক বানান কি এল জি না জেড, ভুলে গেছি দেখছেন ফ্যাফলস, বীজগাণিত ইংলিশ কি, আচ্ছা হোক, একটা দেখছি অ্যালজেব্রিক ফাংশন, একটা দেখছি এক্সপোনেনশিয়াল ফাংশন, একটা দেখছি ত্রিকোণমিতিক ফাংশন, তারপর একটা দেখলাম হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন, তারপর একটা দেখলাম হচ্ছে লগারিদমিক ফাংশন, লগা আর আই লগারিদমিক ফাংশন, আমার কোনটা বানান বললে সরি। তো অ্যালজেব্রিক ফাংশন কোনগুলো, ওই যে এক্স স্কোয়ার, তারপরে 5x² বা 6x, এগুলো হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন। এক্সপোনেনশিয়াল কোনগুলো, ওই যে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, এগুলো হচ্ছে এক্সপোনেনশিয়াল। ত্রিকোণমিতিক কোনগুলো, ওই যে সাইন এক্স কজ এক্স, ওগুলো আর কি সাইন এক্স কজ এক্স। তারপর ইনভার্স ত্রিকোণমিতিক কোনগুলো, ইনভার্স লাগাই দিলে বুঝে যাচ্ছে সাইন ইনভার্স এক্স কজ ইনভার্স এক্স ওইগুলো। আর লগারিদমিক কোনগুলো, লগ এ বেজ এক্স বা লন এক্স, এগুলো হচ্ছে লগারিদমিক। তো এই ফাংশনগুলো আর কি আমাদের আছে পুরো দুনিয়াতে, এই ধরনের ফাংশনগুলোই আর কি আছে। এখন যে কোনো ভিন্ন দুইটা ফাংশন যদি গুণাকারে থাকে তাহলে তার অন্তরীকরণের একটি সূত্র আছে, আল্লাহ মাফ করো। দেখেন যে কোনো দুইটা ভিন্ন ফাংশন যদি থাকে, দেখেন কয়টা ফাংশন আছে এখানে, 1 2 3 4 5টা ফাংশন আছে না, এই 5টা ফাংশন যদি কোনোটা গুণাকারে থাকে তাহলে তার একটা সূত্র আছে। দেখেন আমি সূত্রটা লিখি তারপর বলতেছি সূত্রটা পরিচয়। 2টা সূত্র, মানে গুণাকারে থাকলে একটা, ভাগাকারে থাকলে একটা। দেখেন ডিডি এক্স অফ, সূত্রটা কি দিয়ে লিখবো, হলুদ কালার, হলুদ কোথায় তুমি, ডিডি এক্স অফ ইউ ইন্টু ভি। দেখেন দুইটা আলাদা আলাদা ফাংশন, ইউ মানে কি, ইউ মানে একটা ফাংশন হয়তো বা লগারিদমিক, ভি মানে একটা ফাংশন হয়তো বা ত্রিকোণমিতিক, মানে আলাদা দুইটা ফাংশন আর কি। তা আমি এখানে পরিচয়টা আগে লিখে দিই, ইউ কমা ভি
ভিন্ন জাতের ফাংশন, জানেন লিখে ফেলছিলাম, ভিন্ন জাতের ফাংশন। ঠিক আছে, তো ইউভি সূত্রটা কী হবে, গুণাকার না, গুণাকার থাকলে প্রথমে আলাদা করবেন একটাকে আলাদা করে অন্যটাকে অন্তরীকরণ করবেন, ডিডি(x of v) লিখবেন, প্লাস এবার ভিকে আলাদা করে অন্যটার অন্তরীকরণ করবেন। মজার না সূত্র এটা, মানে একটাকে রাখবেন একটাকে করবেন আর কি। তো আমরা ম্যাথ যখন করবো এটা ক্লিয়ার হয়ে যাবে, দাঁড়ান ম্যাথ করতেছি। দেখেন ডিডি(x of uv) মানে কি, ইউ ডিডি(x of v) প্লাস v ডিডি(x of u), এরকম। আরেকটা সূত্র আছে ভাগের সূত্র এদের, ডিডি(x of u) ডিভাইডেড বাই v, ভাগের সূত্র আর কি। ভাগের সূত্রটা ভয়ঙ্কর, তো ভয়ঙ্কর মানে একটু বড় আর কি। দেখেন নিচে যে থাকে মানে ভি এর স্কোয়ারের নিচে, ঠিক আছে, ভি এর স্কোয়ারের নিচে আর উপরে হবে ভি ডিডি(x of u), ভি ডিডি(x of u) বিয়োগ ইউ ডিডি(x of v। সূত্রগুলো লিখে নেন, আমি অঙ্ক করাই দিলে বুঝবেন যে, ঠিক আছে, অঙ্ক আমি করাই দিব তো অবশ্যই, তাই না? সূত্রগুলোকে লিখে নেন, আমি হচ্ছে অঙ্কটা করাই দিচ্ছি, ঠিক আছে। ওকে, তো চলেন এই যে অঙ্কতে যাওয়া যাক। তো একটা ম্যাথ লেখেন, দেখে আগে একটা কি এক মুসিবত। ওকে, একটা ম্যাথ লিখে এখানে, ডিডি(x of x into sin inverse x), ডিডি(x of x into sin inverse x equal to what? এখন বলতে পারেন যে ভাই এটা তো নর্মাল একটা ম্যাথ, তাই না? নর্মাল ম্যাথ মনে হইতে পারে অনেকের কাছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি নর্মাল না। খেয়াল করেন তো এখানে কি কি বলছে অ্যাকচুয়ালি, ডিডি(x of x into sin inverse x। দেখেন তো এখানে কি দুইটা ফাংশন দেখা যাচ্ছে না? এইটা একটা প্রকার ফাংশন, এটা অন্য এক প্রকার ফাংশন। এটা হচ্ছে আমাদের অ্যালজেব্রিক ফাংশন বা বীজগাণিতিক একটা ফাংশন, আর এটা কি ত্রিকোণমিতিক একটা ফাংশন, মানে দুইটা আলাদা জাতের ফাংশন, তাই না? তাহলে আমি একটা ফাংশনকে রাখবো, অন্যটাকে অন্তরীকরণ করবো, অর্থাৎ আমি প্রথমে এক্সকে রাখবো, তারপর অন্যটাকে অন্তরীকরণ করবো আর কি, মানে সাইন ইনভার্স এক্স যেটা আছে না ওইটাকে অন্তরীকরণ করবো, প্লাস দিব, তারপর সাইন ইনভার্স এক্সকে রাখবো আর অন্য যেটা আছে সেটাকে অন্তরীকরণ করবো, ঠিক আছে। তাহলে উত্তর কী আসবে, এক্স ইন্টু এই সাইন ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে কি আসে, 1/√1 - x²। সূত্র কিন্তু একটু আগে লিখে দিচ্ছি, সাইন ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে কি আসে, √1 - x² প্লাস সাইন ইনভার্স এক্স। এবার এখানে উত্তর কত আসবে, 1। তাহলে লিখতেছে না যে dx/dx মানে কত, 1 না, কারণ এক্সের উপর পাওয়ার কত, 1 যদি আগে আসে, আমি যদি 1 আগে আনি তাহলে এক্স থাকলো, আর হচ্ছে পাওয়ার 1 কমলো, তাহলে এই পুরাটার মান তো 1 হয়ে যায়, তাই না? কারণ 1 বিয়োগ 1 মানে 0, x⁻0 মানে হচ্ছে 1, ঠিক আছে। এই কারণে এটা আর লিখতেছি না, আর লিখলাম সমস্যা নেই। তাহলে উত্তরটা আমাদের কি আসলো, x/√1 - x² প্লাস সাইন ইনভার্স এক্স, এটা হচ্ছে আমাদের উত্তর। বুঝে গেছে? তো আরেকটা করি, চলেন আরেকটা করি। এগুলো কিন্তু সহজ, হ্যাঁ, মানে কঠিন ভাবলে কঠিন লাগবে, তো সহজ এগুলো। আরেকটা করি, চলেন। ওকে, কোনটা করবো, পাইছে একটা, দেখেন ডিডি(x of e⁻x into sin inverse x), দেখেন এটা করবো, ঠিক আছে। দেখেন এটা করবো কীভাবে, দেখেন এখানে দুইটা ফাংশন না, একটা হচ্ছে লগারিদমিক ফাংশন, একটা হচ্ছে একটা লগারিদমিক না, এটা হচ্ছে কি, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, আর এটা হচ্ছে কি ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন। তাহলে দুইটা আলাদা জাতের ফাংশন, তাহলে আলাদা জাতের ফাংশন হলে আমরা কি শিখছি, একটাকে রাখবো, অন্যটাকে অন্তরীকরণ করবো, এই যে ডিডি(x of sin inverse x) প্লাস সাইন, অন্যটাকে রাখবো, তারপরে আগে যেটাকে রাখছিলাম ওইটাকে এবার অন্তরীকরণ করে দিব, মানে একটাকে রাখতে হবে একটাকে করতে হবে, একটাকে রাখতে হবে একটাকে করতে হবে, এইভাবে আর কি। তাহলে উত্তরটা কি আসে, e⁻x sin inverse x মানে কত, 1/√1 + x², প্লাস না মাইনাস, মাইনাস সরি, প্লাস সাইন ইনভার্স এক্স, আর e⁻x অন্তরীকরণ করলে e⁻xই হয়, তাহলে সাইন ইনভার্স এক্স ইন্টু e⁻x। তো এটা উত্তরে লেখার সময় কীভাবে লিখবেন আমি একটু দেখাই দিই। উত্তরটা একটু সাবধানে লিখতে হবে, কারণ ওই যে দেখাচ্ছে কোন জায়গাটা বলা হয় আমাদের, এই যে এখানটাতে e⁻xকে আগে লিখবেন, নাহলে গোলাই যাবে আর কি। এই হচ্ছে আমাদের উত্তর, বুঝে গেল? তো এই যে মানে দুইটা ফাংশন গুণাকারে থাকলে অঙ্কটা খুবই সহজ, মানে খুব একটা কঠিন না, ঠিক আছে।
তো মানে ভয় পাইলে তো ভয় লাগবেই, এটা মাথায় রাখা লাগবে যে আপনি ভয় পাই, যদি আপনি ভয় পান তাহলে আপনার ভয় লাগবে, এটাই আর কি, আর কিছু না। ওকে, তো এবার সামনে আগে আমরা সামনে দেখেন একটা ম্যাথ করি, ddx of tan x into sin inverse x, ddx of tan x into sin inverse x, এটা আর কি, ঠিক আছে। তো এটার অন্তরীকরণ আমি কীভাবে করবো খেয়াল করেন। এখানে অনেকের মনে হতে পারে যে একই রকম ফাংশন, ভাই মাথায় রাখা লাগবে একটা ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন আর একটা ত্রিকোণমিতিক ফাংশন, দুইটা কখনো এক হইতেই পারে না। একটা হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতি আর একটা হচ্ছে নর্মাল ত্রিকোণমিতি, এটা মাথায় রাখলে হবে। দেখেন এটা হচ্ছে নর্মাল আর এটা কি ইনভার্স ত্রিকোণমিতি। তো যেহেতু দুইটা আলাদা রকমের ত্রিকোণমিতিক ফাংশন গুণ আকারে আছে, বারবার বলতেছি গুণ আকারে থাকা লাগবে, তাহলে আমি যেটা করতে পারবো একটাকে রাখবো অন্যটাকে অন্তরীকরণ করবো, ddx of অন্যটা প্লাস এবার অন্যটাকে রাখবো আর আগে যাকে রাখছিলাম তাকে এবার অন্তরীকরণ করে দিব, শেষ, দ্যাটস ইট। তাহলে tan x ইন্টু সাইন এক্সকে অন্তরীকরণ করলে কী হয়, সাইন ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে হয় 1/√1 - x স্কোয়ার, প্লাস এবার সাইন ইনভার্স এক্সকে রাখবো আর tan x অন্তরীকরণ করলে কী হয় sec স্কোয়ার এক্স। তো এটাই আর কি অ্যান্সার, এটা আমার খুব একটা কঠিন ছিল না, সরি। ওকে, এরপরে একটা করবো, এর অঙ্কগুলো আপনারা আমার সাথে সাথে করে ফেলেন, দেখবেন যে মজা লাগবে, ঠিক আছে। হ্যাঁ, মজা নাও লাগতে পারে, কান্তোষ বলে কথা না, মনোযোগ দিলে মজা লাগবে, ঠিক আছে, সামান্য একটু মনোযোগ দেন তাহলেই হবে। অলরাইট, এরপর করি ddx of, আচ্ছা আরেকটা কথা বলি, জানি অঙ্কটা শেষ করে আমি বলতেছি, x স্কোয়ার প্লাস 1 tan ইনভার্স x মাইনাস এক্স। আর এটা কীভাবে করবো চিন্তা করেন তো, এটা কীভাবে করবো, এটা দেখেন প্রথমে আমরা কী করবো, অন্তরীকরণটাকে ভাগ করে দিব, অর্থাৎ অন্তরীকরণটাকে আলাদা করে দিব, মানে অন্তরীকরণটাকে একবার এইগুলোর সাথে দিব, এগুলোর সাথে একটা অন্তরীকরণ দিব আর একটা অন্তরীকরণ দিব এর সাথে, মানে নর্মাল ছোটোবেলার মিডল টার্মের মতো একটা, ঠিক আছে। চলেন শুরু করলে শেষ হয়ে যাবে, ঠিক আছে। দেখেন তাহলে কী করবো, প্রথম লাইনে অন্তরীকরণটাকে আলাদা করে দিব, মানে ddxটাকে স্প্লিট করে দিব, একটা দিলাম এর সাথে ইন্টু tan ইনভার্স এক্স, আরেকটা দেবো কার সাথে, ddx of শুধু এক্সের সাথে। তাহলে এখানে কি হয়, এবার দেখেন তো এখানে গোড়াকার আছে না, এই যে দেখেন এইটুকু হচ্ছে আমার বীজগাণিতিক ফাংশন আর এইটুকু হচ্ছে আমার ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন, তাহলে দুইটা ফাংশন এখানে গোণাকারে আছে না, আছে তো। তাহলে দুইটা ফাংশন গোণাকারে থাকলে কী করতে হয়, একটাকে রাখবো অন্যটাকে অন্তরীকরণ করবো, তাহলে এই রাখলাম এই করলাম, প্লাস tan ইনভার্সকে রাখবো আর বাকিটাকে অন্তরীকরণ করে দিব, ঠিক আছে। আর এখানে তাহলে অন্তরীকরণ যদি করে ফেলে তাহলে উত্তর কত আসে 1, ঠিক আছে। এবার এখানে তাহলে কি থাকলো x স্কোয়ার প্লাস 1 tan ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে কী হয়, অন্তরীকরণ করলে 1/1 + x স্কোয়ার, ঠিক আছে, 1/1 + x স্কোয়ার tan ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে প্লাস tan ইনভার্স এক্স। আর এইটুকু অন্তরীকরণ করলে কি আসে দেখেন তো, এই যে এইটুকুকে অন্তরীকরণ যদি করি, এইটুকু অন্তরীকরণটা আপনারা একটু করেন তো, আমি খাতে রাফে করতেছি, হ্যাঁ এটা আমি আর ম্যাথে দেখাবো না, ঠিক আছে, আমি রাফে করতেছি, আপনারাও চেষ্টা করবেন যে রাফে করে নেওয়ার জন্য, এটা বা মাথায় করতে পারলে তো খুবই ভালো, ঠিক আছে, মাথায় করতে পারলে অনেক ভালো, আর তাও যদি অনেকে মাথায় না করতে না পারেন, কারণ সবার সমান হবে না, এটাই স্বাভাবিক, তাহলে তারা একটু কষ্ট করে খাতা এইভাবে আলাদা করে নেবেন, বাট ম্যাথে এটাও যদি করেন তাহলে কয়েক লাইন বাড়বে আর কি, মানে আপনারই কষ্ট হবে ইনডাইরেক্টলি। তাহলে দেখেন ddxটাকে আমি সবার সাথে স্প্লিট করে দিই, x স্কোয়ার প্লাস ddx of 1, তাহলে এখানে ওই যে পাওয়ার 2 আছে না উপরে, তাহলে 2 প্রথমে আগে আসবে, তারপর x বসবে, তারপর পাওয়ার 2 থেকে 1 বাদ গেলে থাকে হচ্ছে 1, মানে পাওয়ার লেখা যাবে না লেখা কথা। আর এখানে ddx of 1 মানে কত, 0, তার মানে 1 একটা ধ্রুবক সংখ্যা, আর ddx of ধ্রুবক মানে আমরা কি জানছি 0, এটা এক প্রকার সূত্র, ddx of ধ্রুবক মানে 0, কারণ আপনি চিন্তা করতে পারবেন না কিছুই, তাহলে 2x, তার মানে আমি এইটুকু জায়গায় লিখতে পারবো 2x বিয়োগ 1, তো এই হচ্ছে অ্যান্সার, বুঝে গেল, এই আর কি, দেখে নেন। অলরাইট, আচ্ছা আমরা সামনে আগাই, এবার সামনে আর কোনো ম্যাথ তো আসলে আমি চেক করি, 1 মিনিট। দেখেন ম্যাথ করলে তো অনেক অঙ্কই করা যায় তাই না, কিন্তু আমি যদি এখন সব করাতে চাই তাহলে আমার শুধু অন্তরীকরণ শেষ করাতেই মিনিমাম 20টার উপরে ক্লাস লাগবে, অর্থাৎ ধরেন যে বইয়ে যত রকমের অঙ্ক আছে, যত টাইপসের আছে, সব যদি আমি করাই তাহলে আমার 20টার উপরে ক্লাস লাগবে। তো ওইগুলো করাবো, এখন বলতে পারছি ভাই তাহলে ওইগুলো করাবেন না, উত্তর হচ্ছে না, ওইগুলো আমি করাবো, কিন্তু
আগে আমি এনশিওর করবো যে আপনার বোর্ডে যেটুকু আসবে সেটুকু পারেন কিনা। তারপর বোর্ডে যদি কঠিন করে তাহলে ওইগুলো থেকে দিবে, কিন্তু বোর্ড কি সবসময় কঠিন করে? উত্তর হচ্ছে না, বোর্ড সবসময় স্ট্যান্ডার্ড প্রশ্ন করে, তারপরে প্রশ্ন কঠিন করে। তাহলে আমরা কী করবো? আমরা প্রথমে স্ট্যান্ডার্ড প্রশ্নে কী কী আসবে সেগুলো আমরা আগে শেষ করে নিব, এরপর কঠিন প্রশ্নে কী কী আসবে সেগুলো মানে শুরু করবো আর কি। তো প্রথম 4-5টা ক্লাসে অন্তরীকরণের কেউ যদি প্রথম 4-5টা ক্লাস করে যায়, তাহলে অন্তরীকরণে একটা সৃজনশীলের 10 তো 10-এর ভিতরে 8 আরামসে পাবে, বা মিনিমাম 6 পাবে যদি 4-5টা ক্লাস করে যায়। ইভেন ভাগ্য ভালো থাকলে না, প্রশ্ন যদি স্ট্যান্ডার্ড করে তাহলে 10-এ 10ই পাবে, ঠিক আছে। কিন্তু প্রশ্ন যদি কঠিন করে তাহলে ওইগুলো থেকে একটু করা যাবে। এখন কঠিন করলে ঠিক কতটুকু কঠিন করবে আমি একটু দেখাই। কঠিন করলে ঠিক কতটুকু কঠিন করতে পারে আমি একটা অঙ্ক দেখাই। এই যে এখন যে অঙ্কগুলো করলাম না, আমি একটা অঙ্ক দেখাই আপনাকে, একটু টাইম দেন আমারে। আমি একটা অঙ্ক দেখাই, একটা অঙ্ক দেখাইলে আশা করি বুঝবেন আপনারা যে আচ্ছা কঠিন মানে তাহলে এটাই। কঠিন মানে ভাই কিছু না, কঠিন মানে অঙ্ক কঠিন হবে না, কঠিন মানে কি সূত্র নতুন নতুন আবিষ্কার হবে? উত্তর হচ্ছে না, কঠিন মানে জাস্ট এক লাইন বাড়াই দিবে, একটা লাইন বাড়াবে, 2 লাইন বাড়াবে না কখনো। কঠিন মানে কখনো 2 লাইন বাড়ানো না, কঠিন মানে হচ্ছে 1 লাইন বাড়ানো, বুঝে গেছে? আমি একটা অঙ্ক খুঁজি এরকম। আচ্ছা, তো একটা অঙ্ক পাইছি। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবেন, অঙ্ক কখনো কঠিন হয় না, ঠিক আছে? মানে অঙ্ক কখনো পরীক্ষা কঠিন আসে না, আমরা চিন্তা করে কঠিন ভাবে, ওই কারণে কঠিন লাগে। x টু দি পাওয়ার 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 ডট 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 ইনফিনিটি, ঠিক আছে? এর প্রশ্ন বলছে ডিওয়াই বাই ডিএক্স কত, ঠিক আছে? ডিওয়াই বাই ডিএক্স কত, ঠিক আছে? তো এই ধরনের প্রশ্ন আসে মাঝে মধ্যে পরীক্ষা, আসে না না এমন আসে, কিন্তু সচরাচর আসে না, এই হচ্ছে কথা। তো এখন করবো কীভাবে দেখেন, আমি দেখাই। দেখেন, পাওয়ার আগে আনতে পারে কে? লগ। লগের উপরে যদি পাওয়ার থাকে তাহলে কিন্তু আগে আনতে পারে, তাই না? তাই তো নাকি? এবার একটা মজার জিনিস দেখেন তো, আমি যদি এখানে আমি যা দেওয়া আছে আমি এটা লিখি একবার, দাঁড়ান তো, এটা কপি করে লিখি, দাঁড়ান, কপি করলাম, তারপর হচ্ছে পেস্ট করলাম। হ্যাঁ, এই যে দেখেন আমি পেস্ট করলাম এখানে। এটা যদি এরকম হয় তাহলে আমি যদি এবার এই যে এইটুকুকে আলাদা করলাম, দেখেন তো এইটুকুকে আমি আলাদা করে সাইডে লিখতেছি, কী হইলো? এইটুকু আমি আলাদা করে সাইডে লিখতেছি। এখন এখানে তো ইনফিনিটি সংখ্যক এক্স আছে, আমি এখানে আরেকটা এক্স লাগাইতে পারি না, আমার কেউ কি মারবে? কেউ কিচ্ছু বলবে না। এবং এটাও কিন্তু ওয়াই সমান সমান, মানে ওয়াই সমান সমান কিন্তু এটা হয়ে গেছে, এখন খেয়াল করছেন, তাই না? তাহলে এক্সের উপরে পাওয়ারে যা ছিল ওইগুলোকে তো আমি সরাই সাইডে নিয়ে গেছিলাম, এবং সরাই দেখলাম যে কি ওইখানে তো ওয়াই আছে আবার, মানে ধরেন যে 1 সাগর পানি থেকে আপনি 1 বালতি পানি উঠে ফেলছেন, কিছু হয়েছে ভাই? কিচ্ছু হয় না। তাহলে সেমভাবে এখানে এই যে ওয়াইয়ের পাশে এই যে এক্স ছিল, এই এক্সটাকে আমি এখানে রাখছি, আর উপরে যা ছিল ওইগুলোকে আমি পাশে লিখে দেখলাম যে ওইটা ওয়াই। তার মানে আমি কীভাবে লিখতে পারি? তাহলে আমি লিখতে পারি ওয়াই সমান সমান এক্স টু দি পাওয়ার ওয়াই, এরকম কিন্তু লিখতেই পারি। অর্থাৎ এই যে পাওয়ারে যা যা ছিল না এক্সের উপরে পাওয়ার, এইটুকুকে আমি ওয়াই হিসেবে কল্পনা করে নিচ্ছি আর কি। এই লাইন কিন্তু কোনো ভুল নাই, এটাতে কোনো ভুল নাই। 1 সাগর পানি থেকে আমি 1 বালতি পানি উঠাইতেই পারি, আমার ইচ্ছা, তুমি আমাকে কী করবা, তাই না? তাহলে এবার দেখেন হইল এতটুকু। এবার তাহলে ওয়াই ইকুয়াল টু এটা আমাকে বের করতে বলছে, কিন্তু এটা মাথায় রাখা লাগবে, ডিওয়াই বাই ডিএক্স সমান কত। আচ্ছা, এটা অনেকে যদি না বোঝেন কোনো সমস্যা নেই ভাই, এই অঙ্ক আপনার এক্ষুনি বোঝা লাগবে না, 2-3 দিন পরে বুঝলে কোনো স্থিতি নেই। এবার আমি উভয় পক্ষে লন নিয়ে আসবো, উভয় পক্ষে মাথায় রাখা লাগবে, উভয় পক্ষে আমি লন আনতেই পারি। তাহলে এই পাশে আনলাম লন, আর এই পাশে যদি লন আনি তাহলে এক্স টু দি পাওয়ার ওয়াই, তাহলে এখানে আছে লন ওয়াই, আর এখানে লনের কাজ কি? পাওয়ারটাকে আগে নামাবে, এই যে পাওয়ারটাকে আগে নামাই দিল, মানে পাওয়ারটা যে থাকে তাহলে আগে নামাই ফেলার কি, এটা হচ্ছে লগের কাজ। এই তো হয়ে গেছে। এবার আমি উভয় পক্ষে অন্তরীকরণ করবো। আচ্ছা, তো উভয় পক্ষে অন্তরীকরণ করতে গেলে এখানে একটা ঝামেলা আছে, আমি বলতেছি, দেখাচ্ছি এক মিনিট। আমি এই অঙ্কটা অনেকে হয়তো বুঝবেন না, তো তারপরে ওই যে বললাম না কঠিন দেখানোর জন্য করতেছি। এই অঙ্কটা না বুঝলে সমস্যা নেই, ভয় পাইয়েন না, পরে অঙ্ক বুঝবেন, ধরেন যে 1-2 ক্লাস পরে এই অঙ্কটা আরেকবার দেখে নিন, তখন দেখবেন যে আচ্ছা মনে হবে, বুঝবেন যে। এবার দেখেন, আমি এক্সের সাপেক্ষে ওয়াইকে নিয়ে চিন্তা করব, ভাই চিন্তা কি হবে? উত্তর হচ্ছে না, হবে না, কিন্তু আসলে হবে, কারণ এই ম্যাথে ওয়াই সমান সমান কিন্তু এক্স ছিল, খেয়াল করেন, ওয়াই সমান সমান কিন্তু এক্স, তার মানে এখানে এক্সের সাপেক্ষে ওয়াইকে নিয়ে চিন্তা করা যায়, তার মানে এখানে আমি চিন্তা করতে পারবো, তার মানে লন ওয়াই হবে। কিন্তু লন ওয়াই হবে মানে কি? আমি ধরে নিব এখানে এক্স আছে, দেখেন মনে মনে ধরবেন যে এটা এক্স, আসলে তো এক্স না, মনে মনে ধরবেন যে এই ওয়াইটাকে আপনি এক্স ধরবেন, মনে মনে এই ওয়াইটাকে আমি এক্স ধরলাম মনে মনে। তাইলে লন এক্সের অন্তরীকরণের সূত্র কী ছিল দেখেন তো, দেখেন ডিডি এক্স অফ লন এক্স মানে হচ্ছে 1/x, আমি এখানে ওয়াইকে এক্স ধরছি না, তাইলে 1/y হবে না, মানে ওয়াই জায়গায় যেহেতু এক্স আছে, কিন্তু আমি যাকে এক্স ধরছিলাম সে কি এক্স ছিল? উত্তর হচ্ছে না, সে ছিল ওয়াই। তাহলে ওরা আরেকবার অন্তরীকরণ করে দেওয়া লাগবে। ভাই বুঝে না বোঝেন, বুঝলে বুঝেন, নাইলে নাই, কোনো ক্ষতি নেই, ঠিক আছে? আমরা এরপরে এই ধরনের অঙ্ক অনেক করবো,
এবার এখানে পরের পার্টে কী হবে, দুইটা আলাদা আলাদা ফাংশন গুণ আকার, জানে মনে হচ্ছে? হ্যাঁ, দুইটা আলাদা আলাদা ফাংশন গুণ আকার, তাহলে তাই করে দিই। এই ওয়াইকে রাখলাম আর লনকে করলাম, প্লাস লনকে রাখলাম আর ওয়াইকে করলাম, ঠিক আছে তো না? আচ্ছা, তাহলে কী কী থাকে ভাই দেখেন তো। এখানে থাকে হচ্ছে, এক মিনিট, এখানে থাকে হচ্ছে 1/y ইন্টু dy/dx সমান, এখানে থাকে y ইন্টু লন এক্স অন্তর্করণ করলে হয় 1/x প্লাস লন এক্স ইন্টু 1/y, সরি dy/dx, সরি dy/dx। তাহলে এতটুকু করলাম। এবার আমি সবগুলোকে এক পাশে আনি, আস্তে আস্তে দেখি কি আসে উত্তরে। সবাইকে এক পাশে আনবো, ঠিক আছে? তো আনি সবাইকে আগে এক পাশে আনি, তারপর দেখি কারে কী করা যায়, তাই না? নিলে বুঝবো না সবাইটা, না আমি শুধু এইটুককে আনলেই হয়েছে, এইটুককে এই পাশে আনলেই হয়েছে। দেখেন 1/y dy/dx তো আগে থেকে ছিল, তারপর মাইনাস লন এক্স ইন্টু dy/dx রে আমি এক পাশে আনলাম, আর বাদ বাকি যে ছিল তাহলে ওই পাশে রাখলাম, y/x ওই পাশে ছিল রাখলাম। তাইলে পরে এবার যদি আমি এখান থেকে dy/dx কমন নিই, dy/dx কমন নিলে থাকে হচ্ছে 1/y বিয়োগ লন এক্স ইকুয়াল টু y/x। এরপরে আমার বের করতে বলছিল dy/dx এর মান, তাই dy/dx যদি আমি এক পাশে রাখি, বাকিটা যদি অন্য পাশে পাঠিয়ে দিতে হবে। এই যে dy/dx সমান y/x এর নিচে আসবে ভাগ আকারে আর কি। হ্যাঁ, আমি যে শুরু করে লিখি, y/x ছিল আর এর নিচে আসবে ভাগ আকারে 1/y মাইনাস লন এক্স। তো এই আর কি অ্যান্সার। আরও সামনে যদি আগান, একটু চিন্তা ভাবনা করে যদি সামনে আগান, তাহলে উত্তরটা এরকম আসবে অনেকটা, y² ডিভাইডেড বাই এক্স ইন্টু 1 - y লন এক্স। কীভাবে আসছে ওটা আপনারা চিন্তা করে দেখেন। তো এই হচ্ছে আমার ম্যাথ, ঠিক আছে? বোঝা গেছে? তো অনেকের কাছে কঠিন লাগতে পারে, কঠিন লাগাটা স্বাভাবিক, কিন্তু কঠিনভাবে চিন্তা করেন না। আমরা কী করছি এখন বুঝেন আর না বুঝেন সমস্যা নেই, আমরা পরে দেখাবো তো এই ধরনের অঙ্ক, তাই না? এই অঙ্কটা খুব একটা কঠিন, এটা হচ্ছে মিডিয়াম রেঞ্জের একটা অঙ্ক, এবং এই ধরনের অঙ্ক পরীক্ষা আসতে পারে 50-50 চান্সেস। আমার প্রশ্ন কঠিন করুক বা স্ট্যান্ডার্ড করুক, এটা আসতে পারে, ঠিক আছে? তো ভয় পাবেন না, বলতে পারেন যে ভাই স্ট্যান্ডার্ড প্রশ্ন করলেও এটাও তো পারবো না, হয়তো বা না পারবেন, একটু সময় লাগবে। তো আমি আপনাদেরকে এখন একটা যেটা রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে, এখন যতক্ষণ ক্লাস হয়েছে আর কি, মোটামুটি 1.5 ঘন্টার মতো হয়েছে, 1 ঘন্টা 20 মিনিট মতো হয়তো বা, আপনারা ক্লাসটা এখন স্টপ করেন। স্টপ করে একটা রেস্ট নেন, আধা ঘন্টার মতো একটা রেস্ট নেন। এই আধা ঘন্টা আপনি কী করবেন আমি বলি, খাতায় শুরু থেকে এতক্ষণ পর্যন্ত যা যা লিখছেন সব একবার রিভাইজ দেন। রিভাইজ দেওয়ার পরে যে কয়টা অঙ্ক করছেন সবগুলো আরেকবার লেখেন, অন্য একটা রাফ খাতায় আরেকবার লেখেন, তারপর আবার ক্লাসটা কন্টিনিউ করেন। এটা আমার রিকোয়েস্ট আপনাদের প্রতি। তার কারণ যদি এটা না করেন, ভালো রকমের একটা মারা খাবেন। যদি কেউ কারোর অন্তরীকরণে এটা প্রথম ক্লাস হয় তাই হলো, তাহলে মারা খাবেন আর কি। কারো যদি অন্তরীকরণে এটা প্রথম ক্লাস না হয় তাহলে মারা খাবেন না, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, ওকে। আচ্ছা, তো এরপরে আমরা কোন ধরনের অঙ্কগুলো করবো জানেন? ওই যে পর্যায়ক্রমিক অন্তরীকরণ বলছিলাম না, মানে চেইন রুল বলে এটাকে, এটা অ্যাকচুয়ালি পর্যায়ক্রমিক অন্তরীকরণ বলতে অন্য কিছু বোঝাই। আমরা এখন করবো চেইন রুল। আচ্ছা, আপনারা 30 মিনিট করে আসছেন, রেস্ট নিয়ে আসছেন তো না? 30 মিনিট রেস্ট নিয়ে তারপরে আসেন, হ্যাঁ, নাহলে মানে আপনাদেরই কষ্ট হবে, আমার তো কোনো কষ্ট হবে না, তাই না? আমি একটু শুরুর দিকে যাই, দেখি কী আছে। এই যে আমরা কোন টপিক দেখছিলাম, এই টপিকগুলো দেখ না, আমাদের এই যে অন্তরজ বা চিন্তা করার কাজটা অলমোস্ট শেষের দিকে, ঠিক আছে? আমি এই যে পর্যায়ক্রমিক অন্তরকরণ বলছিলাম না, এই যে এর আগে একটা টপিক আছে চেইন রুল, ওই টপিকটা আমরা এখন পড়বো আর কি। ওই টপিকের ম্যাথগুলো করবো, এবং ওইটাই সবচেয়ে বেশি। দেখেন, অন্তরীকরণ আর যোগজীকরণ বা ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন, এই দুইটার ভিতরে বেসিক পার্থক্য কি জানেন? অন্তরীকরণে চেইন রুল আছে, যোগজীকরণে চেইন রুল নাই। এই কারণে যোগজীকরণ কঠিন এবং অন্তরীকরণ সহজ। বুঝে গেল? আচ্ছা, তো বলতে ভাই সহজ না কৌশল, আচ্ছা সহজ না কৌশল যাই হোক না কেন, এটা আপনাদের সহজ করাই দিব, এটা আমার দায়িত্ব। সহজভাবে চিন্তা করবেন, ওইটা আপনার দায়িত্ব, ঠিক আছে? অঙ্ক আমি সহজভাবে আপনার কাছে উপস্থাপন করবো, এটা আমার দায়িত্ব। আর অঙ্ককে আপনি সহজভাবে চিন্তা করবেন, ওইটা আপনার দায়িত্ব। মানে আপনাকে, মানে আমি যদি একটা অঙ্ক দিই, আপনি কখনো এটা চিন্তা করলে হবে না যে অঙ্কটা কঠিন, না ওইটা চিন্তা করলে শেষ। আপনাকে চিন্তা করা লাগবে না অঙ্কটা সহজ হইতে পারে, বড় কিন্তু সহজ, এই আর কি। তো ওকে, আপনাদের 30 মিনিটের ব্রেক শেষে আশা করি, ঠিক আছে? তো আমি সামনের দিকে যাই, তাহলে চেইন রুল আমরা হেডিং দেবো, চেইন রুল। কি কই আসলাম, চেইন রুল, ওকে, চেইন রুল।
চেইন রুল, সুন্দর একটা কালি খারাপ নেই, সুন্দর এসে না কৌশু। চেইন রুল মানে কি, কাউকে, ওরে বাবা, কাউকে এক্স কল্পনা করব করে অন্তরজ নির্ণয় করব। আচ্ছা আপনারা লিখে নেন, আমি বুঝিয়ে দিব। কাউকে এক্স কল্পনা করে অন্তরজ নির্ণয় করব এবং যাকে এক্স কল্পনা করছিলাম তাকে আবার অন্তরীকরণ করব, তাকে আবার অন্তরীকরণ করে গুণ করব। তো দেখবেন, দাঁড়ান আমি একটা অঙ্ক করাই দিলে বুঝবেন। ওয়েট এ মিনিট, আমি একটা অঙ্ক করাই, একটাতে না বুঝলে যতগুলো করবো ততগুলোতে বুঝবেন আর কি, ঠিক আছে? এইটুকু লিখে নিচ্ছেন তো না, এটুকু আগে লিখে নেন, আমি তাই অঙ্কের দিকে যাই আস্তে আস্তে, ঠিক আছে? আচ্ছা, এবং আমি আবারও বলতেছি, আপনাদের যদি তাড়াহুড়ো থাকে বা ধরেন যে আপনার এখন এরকম যে আপনি এই ক্লাসটা করে কোথাও একটা যাবেন, আপনার এখন খুবই তাড়াহুড়া, মানে এই ক্লাসটা মানে শেষ করতে পারলে আপনি বাঁচেন এরকম একটা মনোভাব, তাইলে এই ক্লাসটা আপনার এখন আর করার দরকার নেই। আপনি যখন মোটামুটি একটু ফ্রি হবেন, মাইন্ড ফ্রেশ থাকবে, মানে ঠান্ডা একটা মাথা থাকবে যে না ঠিক আছে, আমার যদি এখন এই ক্লাসটা করতে অনেক সময় লাগে তাও সমস্যা নাই, তাহলে আপনি এই ক্লাসটা করতে বসেন। না হলে আপাতত আল্লাহ হাফেজ, আপনি খানিকক্ষণ পরে ঘুরে আসেন, ঠিক আছে? আচ্ছা, তাছাড়া আমরা অন্তরীকরণ করি। প্রথমে একটা নর্মাল অন্তরীকরণ দিব আমি আপনাদেরকে। কে যে আসছে এদের যদি আমি হাতের কাছে পাইতাম, প্রথমে কিন্তু নর্মালি খটখট করছে, তারপর আবার কলিং বেল দিচ্ছে। কেন ভাই নর্মালি দিলে ঠিক আছে, শুনছিলাম। দেখেন প্রশ্নটা হচ্ছে ডিডি এক্স অফ সাইন এক্স, অরেঞ্জ ডিডি এক্স অফ সাইন এক্স। ভাই এটার অন্তরীকরণ কত বলেন তো? আপনারা তো কি এটা বলো যে ভাই এটা কী দিলেন, এটা তো এক নর্মাল সূত্র, সাইন এক্সের অন্তরীকরণ তো কজ এক্স, তাই না? উত্তর তো কজ এক্স, তাই না? উত্তর শেষ, আরে খুশি, শেষ, ঠিক আছে? কিন্তু এতটা সহজ হবে না যখন আমি একটা মজার জিনিস দিব। আমি একটা কাজ করবো এখন, আমি এখন এরকম দিব, ডিডি এক্স অফ সাইন রুট এক্স। এবার আমি কি করলাম, একটা অঘটন ঘটাই দিচ্ছি। কীরকম জানেন? আপনি সূত্র শিখছেন হচ্ছে ডিডি এক্স অফ সাইন এক্সের সূত্র, আপনি সূত্র শিখছেন এটা, ডিডি এক্স অফ সাইন এক্স সমান সমান কজ এক্স। আপনি এই সূত্র শিখে আসছেন পরীক্ষার হলে, পরীক্ষা প্রশ্ন আসছে কেমন, ডিডি এক্স অফ সাইন রুট এক্স। দেখেন আপনি কিন্তু এখানে রুট পড়েন নাই, আপনি এখানে শুধু এক্স পড়ছিলেন। আর আপনার পরীক্ষায় কী আসছে? আপনার পরীক্ষায় কিন্তু রুট এক্স এসেছে। এবার আপনি কি করবেন? আপনি মনে মনে চিন্তা করবেন, আপনি তো সূত্র শিখছিলেন সাইন এক্সের জন্য, কিন্তু পরীক্ষায় দিয়েছে রুট এক্স, তাহলে আপনি মনে মনে চিন্তা করবেন যে মনে মনে ধরি রুট এক্স সমান সমান এক্স, ঠিক আছে? মনে মনে ধরেন যে এখানে এক্স আছে। আমি কালার ইউজ করবো একটু, দেখেন মনে মনে আমি কী ধরবো, আমি ওইটাকে লাল কালার ইউজ করবো। হ্যাঁ, 1 মিনিট, লাল কালার এটা নেবো না এটা নেবো, এটাই নেই। আচ্ছা দেখেন, আমি এটাকে কি ধরবো, মনে মনে এক্স ধরবো, কিন্তু এখানে কি এক্স আছে? উত্তর হচ্ছে না, এখানে আছে রুট এক্স। সমস্যা নাই, আমি এক্স ধরে সূত্র বসাবো। সূত্র কী হবে, সাইন এক্স অন্তরীকরণ করলে কী হয়, কজ এক্স, তার মানে কজ এক্স বসবে। কিন্তু কজকে আমি এক্স বসাবো না রুটে লাল এক্স বসাবো? উত্তর হচ্ছে আমি লাল এক্স বসাবো, ঠিক আছে? লাল এক্স বসাইলাম, ভালো কথা, বসাইছি। এবার যাকে আমি এক্স ধরছিলাম, মানে যাকে আমি লাল এক্স ধরছিলাম, সে কি আসলে লাল এক্স ছিল? উত্তর হচ্ছে না, সে তো ছিল রুট এক্স। তার মানে তাকে আমি আবার অন্তরীকরণ করব, তাকে অন্তরীকরণ আবার করে পাশে বসাই দিব। এই বোঝা গেল? এই অঙ্কতে না বুঝলে কোনো সমস্যা নেই, আমরা সামনের অঙ্কে আবার বুঝবো। আপাতত দেখতে থাকেন ভাই। কজ এক্স ইন্টু এই রুট এক্সকে অন্তরীকরণ করলে কী হয়, 1/2 রুট এক্স, ঠিক আছে? কেমনে হয় এটা আমি একটু আগে দেখাইছি, একটু দেখে নেন। তাহলে উত্তরটা হচ্ছে কজ এক্স ডিভাইডেড বাই কজ এক্স ডিভাইড বাই 2 রুট এক্স। এই অঙ্কটা যারা বুঝছেন তো বুঝছেন, না বুঝলে আমরা সামনে যাচ্ছি, সামনের 3-4টা অঙ্ক করবো একই রকম, বুঝবেন ইনশাআল্লাহ। আচ্ছা, পরের অঙ্কে যাওয়া যাক, লেটস গো। ওকে,
ডিডি এক্স অফ সাইন ই টু দি পাওয়ার এক্স, মানে সাইন থিটা থাকার কথা ছিল, থিটার পরিবর্তে ই টু দি পাওয়ার এক্স আছে আর কি, কোনো সমস্যা নাই। আমি সূত্র শিখেছি কেমন, সূত্র শিখেছি এমন যে ডিডি এক্স অফ সাইন এক্স ইকুয়াল টু কজ এক্স। আমি সূত্র শিখছিলাম বাসা থেকে কেমন, যদি এখানে সাইনের পর এক্স থাকে তাহলে আমি এখানে কজ এক্স বসাবো, কিন্তু এখানে সাইনের পরে কি আছে, ই টু দি পাওয়ার এক্স আছে, তাহলে সাইনের পরে যে আছে তাকে আমি লাল কালারের এক্স কল্পনা করে নিতেই পারি, তাই না? তাকে যদি আমি লাল কালারের এক্স কল্পনা করে নেই তাহলে কি হবে, সাইন এক্স কল্পনা করতেছি আমি এখন কল্পনা করতেছি এখানে সাইন এক্স আছে, সাইন এক্স বাউন্ডারি কোণ কি হয় কজ এক্স, কিন্তু আমি তো কল্পনা করতেছিলাম মানে এক্স আছে, আসলে তো না, আসলে তো আছে লাল কালারের এক্স, তাহলে আমি এখানে লাল কালারের এক্স বসাবো, বুঝে গেছে? তো লাল কালারের এক্স মানে কি, লাল কালারের এক্স মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, কজ ই টু দি পাওয়ার এক্স। এবার লাল কালারের এক্স আর ই টু দি পাওয়ার এক্স তো সমান না রে ভাই, তাইলে আমি অর্থাৎ আমি যাকে এক্স ধরছিলাম সে তো এক্স ছিল না, সে ছিল ই টু দি পাওয়ার এক্স, তাহলে আমি তাকে আবার অন্তরণ করে দিব পাশে, তাহলে উত্তরটা কী হবে, কজ ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স কত করলে হয় ই টু দি পাওয়ার এক্স, তার মানে আলটিমেটলি উত্তরটা আসতেছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু কজ ই টু দি পাওয়ার এক্স। এটাই হচ্ছে আমার ম্যাথের অ্যান্সার, বুঝে গেল? আচ্ছা এখনও বোঝেন নাই, কোনো সমস্যা নাই, আমি আসি না, সরি আমি আসি না, আমি নাই এই আর কি, আমি নাই, সরি। হ্যাঁ চল আরেকটা করি, ডিডি এক্স অফ ট্যান ইনভার্স ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে? অর্থাৎ ট্যান ইনভার্সের পরে একটা কিছু থাকার কথা ছিল, এখানে ই টু দি পাওয়ার এক্স আছে আর কি, ঠিক আছে? এটা আমার মনে করি না যে ভাই দুইটা ফাংশন গুণাকার আছে, উত্তর হচ্ছে না। দুইটা ফাংশন গুণাকারে থাকলে কেমন থাকতো জানেন, আমি জানেন যদি এখানে দুইটা ফাংশন গুণাকার থাকতো তাহলে এরকম থাকতো আর কি, এরকম ডিডি এক্স অফ ট্যান ইনভার্স এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স এরকম থাকতো আর কি, কিন্তু এখানে কিন্তু এরকম আছে, তার মানে দুইটা কখনো সমান না। ওকে, তো রাখলাম পাশে, সমস্যা নাই। দেখেন এবার আমি সূত্র শিখছি কিরকম, সূত্র শিখছি হচ্ছে ডিডি এক্স অফ ট্যান ইনভার্স এক্সের সূত্র আমি কেমন শিখছিলাম, ডিডি এক্স অফ ট্যান ইনভার্স এক্সের সূত্র ছিল হচ্ছে 1/1 - x² মাইনাস সরি প্লাস প্লাস। ওকে, এটা শিখছিলাম আমি ট্যান ইনভার্স এক্সের সূত্র, তাই না? এটা আমি ট্যান ইনভার্স এক্সের সূত্র শিখছিলাম, কিন্তু এখানে তো আমার এক্স নাই, এখানে আছে আমার ই টু দি পাওয়ার এক্স, তাহলে আমি এটাকে মনে মনে এক্স কল্পনা করে নিব, মনে মনে আমি এক্স কল্পনা করে নিয়ে আমি সূত্র বসাবো। তো মনে মনে যদি আমি এটাকে এক্স কল্পনা করি তাহলে 1/1 + x², এক্স মানে ই টু দি পাওয়ার এক্সের হোল স্কোয়ার বসাবো। আমি ই টু দি পাওয়ার এক্সকে এক্স কল্পনা করে সূত্র বসাই দিয়েছি নাইনের, তাহলে এবার যাকে আমি কল্পনা করছিলাম তাকে আবার অন্তরণ করে দেওয়া লাগবে, সাইডে করে দিলাম, ঠিক আছে? তাহলে উত্তরটা আমার আসলে হচ্ছে 1/1 + ই টু দি পাওয়ার 2x ইন্টু ই টু দি পাওয়ার এক্স, মানে ই টু দি পাওয়ার এক্স কমতে পারলে এটা আসে, তো এইটাই আর কি অ্যান্সার। এখনও বুঝেন নাই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আমরা আবার আরেকটা অঙ্কে বুঝবো, সমস্যা নেই, একটা অঙ্কে না বুঝলে ভাই করতেই থাকবো, কোনো সমস্যা নেই। কোনটা করা যায়, ধরেন যে পাইছে একটা ডিডি এক্স অফ রুট সাইন এক্স, ঠিক আছে? ডিডি এক্স অফ রুট সাইন এক্স, এখন ডিডি এক্স অফ রুট সাইন এক্স তো দূরে থাক, আপনি কোনো সূত্র শিখছেন এরকম না, আপনি সূত্র শিখছেন হচ্ছে ডিডি এক্স অফ এক্সের জন্য, রুট এক্সের জন্য, এরকম আপনি সূত্র শিখছেন এটা, ডিডি এক্স অফ রুট এক্স সমান সমান 1/2 রুট এক্স, আপনি এই সূত্রটা না শিখছেন, তাই না? অর্থাৎ ভিতরে এক্স থাকলে না আপনি সূত্র বসাতে পারতেন, কিন্তু ভিতরে আছে কি, ভিতরে আছে হচ্ছে সাইন এক্স, তাহলে এটাকে আমি লাল কালারের এক্স কল্পনা করব, লাল কালারের এক্স কল্পনা করলে কি হবে, 1/2 রুট এক্স মানে সাইন এক্স আর কি, 1/2 রুট এক্স বা 1/2 রুট লাল এক্স, ঠিক আছে? মানে যাকে ভিতরে এক্স থাকলে না আমি এই সূত্র বসাতে পারতাম, কিন্তু ভিতরে তো এক্স ছিল না, ভিতরে ছিল সাইন এক্স, তার মানে ওটা আমি আবার অন্তর্গণ করে পাশে বসাই দিব, ডিডি এক্স অফ সাইন এক্স, ঠিক আছে? অর্থাৎ যাকে এক্স ধরবো তাকে পাশে বসাবো, এটা মাথায় রাখবেন। তাহলে কি হয়, 1/2 রুট সাইন এক্স থেকে যায়, আর সাইন এক্স অন্তর্গণ করলে হয় কজ এক্স, তাহলে উত্তরটা হচ্ছে cos x divided by 2 root sin x and that's the answer, বুঝে গেল? আচ্ছা এখনও বুঝেন নাই, কোনো সমস্যা নেই, আমরা সামনে যাব আবার বুঝবো। আচ্ছা আর এই ক্লাসটা না বুঝলে, অর্থাৎ এই যে আধা ঘন্টা পরে যেটা মানে শুরু করলাম আর কি, এই যে চেন রুল, এটা যদি না বুঝেন বারবার এই অংশটা দেখবেন, দেখে হইলেও ক্লিয়ার করবেন, বারবার দেখে হইলেও ক্লিয়ার করবেন, ঠিক আছে? আরেকটা অঙ্ক করে চলেন, ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 3, দেখেন থাকার কথা ছিল শুধু এক্স, আমরা সূত্র শিখছিলাম এটা না, ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স এর সূত্র আমরা শিখছিলাম হচ্ছে 1/1 - x² রুট, এটা না আমরা শিখছিলাম, তাই তো নাকি? এরকমটাই তো শিখছিলাম, তাই না?
বাট এখানে আছে কি, এখানে আছে অন্য কিছু। এখানে দেখেন আমি সূত্র শিখছিলাম শুধু এক্সের কারণে, শুধু এক্সের জন্য সূত্র শিখছিলাম, বাট এখানে আছে কি এক্স কিউব আছে। তো সমস্যা না, আমি পুরাটাকেই এক্স ধরবো, সমস্যা কি, সমস্যা আসলে নাই। তো পুরাটাকে যদি আমি এক্স ধরি তাহলে কী হবে দেখেন, সাইন ইনভার্স এক্স আছে মনে করেন, তাহলে সাইন ইনভার্স এক্স থাকলে আমি কি লিখতাম সূত্র 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার মানে লাল কালারের এক্স, লাল কালারের এক্স মানে কি এক্স কিউব না, এক্স কিউবের স্কোয়ার। এবার যাকে আমি এক্স ধরছিলাম তাকে পাশে গুণ করে দিব, সরি। তাহলে কি হয় 1/√1 মাইনাস x⁻6 হয়, এখানে অনেক নিয়েছিলাম ফেলছি আমি। আর এখানে আছে এক্স ডিডি এক্স অফ এক্স কিউব, এক্স কিউবকে অন্তর্মান করলে কী হয় 3x স্কোয়ার, তাহলে উত্তরটা আলটিমেটলি হইল হচ্ছে 3x স্কোয়ার /√1 মাইনাস x⁻6, ঠিক আছে, এ আর কি উত্তর। ওকে, আচ্ছা এটাও বুঝেন নাই, সমস্যা নেই, সামনে যাই, সামনে যাই। অলরাইট, কোনটা করবো জানেন যে এটা করি, 1 মিনিট। dx অফ সাইন x⁵, ঠিক আছে, সাইন x⁵ আছে ভাই, চিন্তা করেন আমরা সূত্র শিখছিলাম কিন্তু এটা dx অফ সাইন x সমান হচ্ছে cos x এর সূত্র শিখছিলাম আমরা, ঠিক আছে। অর্থাৎ এখানে যদি এক্স থাকতো তাহলে আমরা এখানে cos x বসাইতে পারতাম, বাট এখানে এখন কি আছে x⁵ আছে, অর্থাৎ শুধু এক্স নাই, তাহলে আমি এই পুরাটাকে এখন কি করব এক্স কল্পনা করে নিব। অর্থাৎ আমি পুরাটাকে যদি আমি এক্স কল্পনা করে নিই, দেখেন আমি পুরাটাকে হচ্ছে কি করতেছি এক্স কল্পনা করে নিচ্ছি, তাহলে সাইন এক্সের অন্তরীকরণের সূত্র কি cos x, তাহলে cos x মানে লাল কালারের এক্স বসবে আর কি, ইন্টু যাকে আমি এক্স কল্পনা করছিলাম তাকে বসাই দিব পাশে, তাহলে কি হয় cos x⁵ হয়, আর x⁵ কে অন্তরীকরণ করলে কি হয় 5x⁵, মানে ওই যে dx অফ n এর সূত্র 5x⁵ 5 - 1 মানে হচ্ছে 4, তাহলে এটাকে লিখতে হবে এইভাবে 5x⁴ ইন্টু cos x⁵, দ্যাটস দ্য অ্যান্সার ম্যান। ঠিক আছে এতটুকু, আচ্ছা এতটুকু বুঝে গেল। এবার আমি আরেকটা করি, একটু সামনে আগেই, সমস্যা নেই। মনে করেন যে এরকম আছে dx অফ ln dx অফ ln √x, ঠিক আছে, dx অফ ln √x। এখন আমি সূত্র কেমন শিখছিলাম, আমি সূত্র শিখছিলাম dx অফ ln x এর জন্য, সূত্রটা হয়তো 1/x, তাই না, অর্থাৎ এখানে যে থাকতো তাকে আমি নিচে বসাই দিতাম, তাই তো, তাই না, যদি এখানে এক্স থাকতো তাহলে আমি এখানে এক্স বসাইতাম, ভালো কথা। তাহলে এখানে কি আমার এক্স আছে, উত্তর হচ্ছে না, এখানে তো আমার ln x আছে রে ভাই, সরি ln √x আছে, √x। আচ্ছা তাহলে এবার আমার সূত্রটা তাহলে কীভাবে, আমি এটাকে লাল কালারের এক্স কল্পনা করবো, এই যে এটাকে আমি লাল কালারের এক্স কল্পনা করবো, তাহলে dx অফ ln x আছে মনে করেন, কথা মনে করেন যে dx অফ ln x আছে, তাহলে সূত্র কী হবে 1/x, 1/x, এক্স তো না √x বসাবো আর কি, কারণ এক্সের জায়গায় তো চুপ মেরে বসে আছে √x, ইন্টু এবার যাকে আমি এই এক্স কল্পনা করছিলাম তাকে অন্তরীকরণ করে দেবো পাশে, এরকম না, তাহলে হবে 1/√x ইন্টু √x অন্তরীকরণ করলে হয় 1/2√x, তাই না, তারপরে হবে হচ্ছে 1/2 √x আর √x গুণ হলে হয় শুধু x, তাহলে 1/2x, দ্যাটস দ্য অ্যান্সার ম্যান। এখানে একটা মজা, এখানে একটা জিনিস আছে আমি একটু দেখাই, সেটা হচ্ছে যদি কখনো এই সেম প্রশ্নটা দেখেন, সেম প্রশ্ন যদি এমন দিত dx অফ দাঁড়ান আমি প্রশ্নটা একটু চেঞ্জ করে দিই, √x অফ ln √x, তাইলে কিন্তু ঠিকই আপনার উত্তরটা হয়তো 1/√x, ঠিকই আপনার উত্তর এতটুকুতে শেষ হয়ে যায়। তখন কেন তার রিজনটা হচ্ছে আমরা সূত্র কেমন শিখছিলাম দেখেন, তো আমি একটু দেখাই সূত্রগুলোতে যাই, সূত্র সরি এই দেখেন আমি যত সূত্র শিখছিলাম এখানে, আমি মনে করি যে সাইন ইনভার্স এক্সের সূত্রটা, এখানে দেখেন এখানে এক্স ছিল, এখানেও এক্স, 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 অর্থাৎ আমি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতেছিলাম এই সব জায়গাতে, বুঝা গেছে, সব জায়গাতে আমি কি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতেছিলাম। বাট আমি লাস্টে যে ম্যাথটা দেখালাম আপনাদেরকে, আমি অর্থাৎ আমি যে লাস্টে যে ম্যাথটা দেখালাম
এক মিনিট, আমি লাস্টে যে ম্যাথটা দেখাইলাম, এই যে লাস্টে যে ম্যাথটা না, এটাতে দেখা, এটাতে আমি কী করছিলাম, এটাতে আমি এখানে যা রাখছিলাম এখানেও তাই রাখছি, তার মানে উত্তরও তাই থাকবে না, ঠিক আছে না? এই কারণে এখানে রয়ে গেছে। বাট এখানে ছিল এক্স আর এখানে ছিল রুট এক্স, এখানে তো আর মিললো না, ওই কারণে আর কি এখানে আমাদেরকে চেন রুলটা অ্যাপ্লাই করা লাগছে, ঠিক আছে? তো এটা অনেক আধ্যাত্মিক কথাবার্তা, এটা আপনারা সামনে বুঝবেন বড় মিলে আর একটু। ওকে, আপাতত চিন্তা করার দরকার নেই, আপাতত আমরা আরেকটা অঙ্ক করি, চলেন। ddx of root sin x to the power 5। ওকে, দেখেন এই ম্যাথটা একটু চিন্তা করেন তো, যারা কেউ যদি এতক্ষণে বুঝে থাকেন তাহলে এই ম্যাথটা আগে করে তারপর কমেন্টটা মানে জানান যে আমি এই অঙ্কটা নিজে করেছি, আগে আমি করে দিচ্ছি, সমস্যা নেই। তো দেখেন তো কী হবে, আমরা সূত্র শিখছিলাম কেমন, আমরা সূত্র শিখেছিলাম এমন না, ddx of root x সমান সমান 1/2 root x অ্যান্ড ddx of sin x সমান সমান cos x। আমরা এই দুটোর না সূত্র শিখছিলাম, বাট এখানে কি একটা সূত্র কাজে লাগবে? উত্তর হচ্ছে না, সূত্র এখানে বৃদ্ধি আকারে আছে, আমি এগুলোকে সোজা করবো। ওকে, লেটস গো। সরি, দেখেন আমি রুটের ভিতরে পুরাটাকে এক্স কল্পনা করবো, এই যে রুটের ভিতরে যা আছে না সবাইকে আমি লাল কালারের এক্স কল্পনা করতেছি, ঠিক আছে? ওকে, লাল কালারের এক্স কল্পনা করতেছি তাকে, আগে রুটের ভিতরে যে আছে সবাইকে, তাহলে রুট এক্স মানে কি, ddx of root x মানে 1/2 root x, তাহলে 1/2 root x মানে কি এক্সের জায়গায় যা আছে তাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমি মনে হয় একদম প্রথম চেন রুলের প্রথম ম্যাথটাতে একটু গরমিল করছি, না চেন রুলের প্রথম ম্যাথ কোনটা? চেন রুলের প্রথম ম্যাথ হচ্ছে এই যে এটা না, হ্যাঁ এই যে আমি এখানে আসলেই একটু খোলাইছি, এই যে এখানে লাল কালারের এক্স হবে বলছিলাম না, এই যে এটাতে লাল কালারের এক্স হবে, এখানে হবে রুট এক্স হবে, ঠিক আছে? এই যে রুট এক্স হবে, ঠিক আছে, রুট এক্স আর কি। তার এখানে এই যে অঙ্কটা করতেছিলাম আর কি, ddx of এটাকে আমি লাল কালারের এক্স কল্পনা করতেছিলাম না, তাহলে আমি ওই যে এটা বসালাম, বসানোর পরে আমি কী করবো, যাকে এক্স ধরছিলাম তাকে অন্তর্গণ করে দেবো পাশে, দেখেন যাকে এক্স ধরছিলাম তাকে আমি অন্তর্গণ করে দেবো পাশে, করলাম। তাহলে এবার সামনে আগে দেখি তো কী আসতেছে, 1/2 root sin x to the power 5। এবার এখানে দেখেন তো, এখানে আমরা সূত্র পড়ছিলাম কেমন, সূত্র পড়ছিলাম sin x হইলে আমরা cos x লিখতে পারবো, বাট এখানে আছে কি এরকম না, তাহলে আমি পুরোটাকে এবার এক্স কল্পনা করবো, লাল এক্স, পুরোটাকে যদি লাল এক্স কল্পনা করি তাহলে ddx of sin লাল এক্স আছে, তাহলে ddx of sin x এর অন্তর্গণের সূত্র হচ্ছে cos x, তার মানে cos লাল এক্স, cos লাল এক্স। এবার লাল এক্স তো আর শুধু এক্স ছিল না, তাহলে লাল এক্সকে আবার অন্তর্গণ করে দেওয়া লাগবে, লাল এক্স মানে x to the power 5, ঠিক আছে? তাইলে এখন আমি যদি বসাই দিই 1/2 root sin x to the power 5 ইন্টু cos লাল এক্স মানে হচ্ছে x to the power 5 ইন্টু x to the 5 মানে হচ্ছে 5 x to the power 4, এটাই হচ্ছে অ্যান্সার। সরি, আচ্ছা কত বাজে সরি বলছি আল্লাহ জানে, গুনা সারা সরি বলতেছি, আল্লাহ কাশিও দিতে পারি সব। ওকে, এরপরে করবো হচ্ছে ddx of এক মিনিট, এরকম ddx of root sin root x, এটা করবো, ঠিক আছে? এই অঙ্কটাতে একটু চিন্তা করেন তো, এটা একটু চিন্তা করেন আগে, আপনারা একটু করেন, আমি সূত্রটা ততক্ষণে কপি করে নিয়ে আসি, লিখতে ইচ্ছে করতেছেন আর লেখার কপি করার থেকে লেখাটাই সাশ্রয়ী বেশি, যাই হোক। তাহলে এই মাত্র দেখেন এখানে আছে ddx of রুটের নিচে আর কি এগুলো আছে, ঠিক আছে, থাকুক সমস্যা নেই। এই যে আমরা যে সূত্রটা পড়ছিলাম হচ্ছে রুট এক্সের কারণে, কিন্তু এখানে কি আছে রুট সাইন এক্স, তার মানে আমি কী করবো, আমি ভিতরে যা আছে সবাইকে হচ্ছে লাল কালারের এক্স কল্পনা করে নিব, অর্থাৎ আমি এখানে কল্পনা করবো ddx of রুট লাল কালারের এক্স আছে, অর্থাৎ আমি এইভাবে চিন্তা করবো ddx of রুট লাল কালারের এক্স, তাহলে উত্তরটা কী হবে ভাই, উত্তরটা হবে হচ্ছে 1/2 root x। তা এখানে কোনো ভুল আছে, উত্তর হচ্ছে না, তাহলে আমি এবার এই জিনিসটা এখানে বসাবো আর কি, যাকে এক্স কল্পনা করে নিচ্ছি তাকে আমি বসাই দিই, দেখেন 1/2 root x,
ঠিক আছে, যাকে এক্স কল্পনা করছে বসাইছি। এবার যাকে আমি এক্স কল্পনা করছিলাম লাল কালারের, সে কি আসলে এক্স ছিল? উত্তর হচ্ছে না, সে তো ভাই এক্স ছিল না, সে তো এক্স ছিল না। দেখেন সে তো এক্স ছিল না, তাহলে তাকে আমি আবার অন্তরণ করে দেওয়া লাগবে সাইন রুট এক্স। ঠিক আছে, এবার প্রথম পার্টে তো আর সমস্যা নেই, 1/2 রুট সাইন রুট এক্স ইন্টু, এবার আবার কি করবো, আমরা সূত্র পড়ছিলাম সাইন এক্সের কারণে, কিন্তু এখানে আছে রুট এক্স, তার মানে আমি এখানে এবার এটাকে লাল কালারের এক্স কল্পনা করে নিব। এটাকে যদি লাল কালার এক্স কল্পনা করি তাহলে কীরকম আছে অঙ্কটা আছে এরকম, ডিডি এক্স অফ সাইন লাল কালারের এক্স। তাহলে এরকম যদি হয় তাহলে আমাদের উত্তর কী হবে? উত্তর হবে হচ্ছে কজ লাল কালারের এক্স, তাই না? কজ লাল কালারের এক্স, এরকম তো আমাদের উত্তরটা হবে, তাই না? তাহলে উত্তরটাকে আমি এবার পাশে সরাই ফেলি, সরাইলাম, সর। তাহলে এবার এখানে তাহলে কী হবে? কজ লাল কালারের এক্স মানে হচ্ছে রুট এক্স ইন্টু, এবার যাকে আমি লাল কালারের এক্স ধরছিলাম সে তো এক্স ছিল না, সে ছিল রুট এক্স, তাহলে আমি তাকে আবার অন্তরণ করে দেওয়া লাগবে। তাহলে উত্তরটা আলটিমেটলি হবে হচ্ছে 1/2 রুট সাইন রুট এক্স কজ রুট এক্স ইন্টু 1/2 রুট এক্স, এই আর কি। ঠিক আছে, তো এই আর কি অঙ্ক। জানি না কতটুকু বুঝছেন, আমি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করবো যে একটু দেখেন, পুরোটা একবার একটু দেখে নেন। ঠিক আছে, পুরোটা দেখে নিলে আশা করি বুঝবেন। ঠিক আছে, একটু রিকোয়েস্ট করতেছি আমি বারবার। ঠিক আছে, আচ্ছা, তো আরেকটা কাজ করি, চলেন। ওকে, ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 5। ঠিক আছে, এই অঙ্কটা করি আমরা, চলেন। তো সে আমরা সূত্রে পড়ছে কোনটা ডিডি এক্স অফ সাইন এক্সের আমরা একটা সূত্র পড়ছে হচ্ছে শুধু কজ এক্স আসে উত্তর, আর একটা সূত্র পড়ছি ডিডি এক্স অফ রুট এক্স মানে হচ্ছে 1/2 রুট এক্স, এই দুটো সূত্র আমরা পড়েছি, তাই তো? আচ্ছা, হইল। তাহলে এবার আমরা লাল এক্স কল্পনা করবো কাকে? রুটের ভিতরে যা আছে সবাইকে আমি লাল এক্স কল্পনা করবো, তাই তো? সবাই হচ্ছে লাল এক্স। তাহলে ডিডি এক্স অফ রুট এক্সের উত্তর কত? উত্তর হচ্ছে 2 রুট এক্স। 2 রুট কি এক্স? শুধু এক্স না লাল এক্স? লাল এক্স ভাই। আপনারা পরীক্ষা আমার লাল এক্স নীল এক্স করা লাগবে না, এটা বাসায় প্র্যাকটিসের জন্য করবেন, কি? হ্যাঁ, এবার যাকে লাল এক্স কল্পনা করছিলাম সে তো শুধু এক্স ছিল না, তাকে আমি আবার অন্তরণ করে দেওয়া লাগবে পাশে। ঠিক আছে, সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 1/2 রুট এক্স 2 রুট লাল এক্স, ভুল করা যাবে না। তারপর হচ্ছে আচ্ছা, এই লাল এক্সটার মানটা আমি বসাই দিই একবারে, হ্যাঁ, নাহলে এবার গুলে ফেলবো। এটা মানে কত? এটা মানে আচ্ছা, আমি এখানে না বসে আমি আগের লাইনে বসাই, 1 মিনিট। এই যে এখানেই বসাই দিই প্রথম লাল এক্সের জায়গাতে, হ্যাঁ। এটা হচ্ছে কত? সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 5, হ্যাঁ, হইল। এরপরে তাহলে থাকে হচ্ছে 1/2 রুট সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 5, আর এখানে এবার আমি লাল এক্স কালকে কল্পনা করবো, লাল এক্স কল্পনা করবো এটাকে না, এটা হচ্ছে আমার লাল এক্স। তাহলে সাইন ইনভার্স এক্সের সূত্র কি ভাই? ওটা পাশে লিখে ফেলি, ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্সের সূত্র হচ্ছে 1/1 মাইনাস এক্স স্কোয়ারের রুট। ওকে, তাইলে আমি এক্স কল্পনা করতেছি এক্স টু দি পাওয়ার 5কে, তাহলে 1/√1 মাইনাস এক্স টু দি পাওয়ার 5 স্কোয়ার ইন্টু, এবার যাকে এক্স কল্পনা করছিলাম তাকে আবার অন্তরণ করে দেবো, তাহলে এক্স টু দি পাওয়ার 5কে আমি এক্স ধরছিলাম, ওকে অন্তরণ করে দিলাম পাশে। ঠিক আছে, তাহলে 1/2 রুট সাইন ইনভার্স এক্স টু দি পাওয়ার 5 ইন্টু 1/√1 মাইনাস এক্স টু দি পাওয়ার 10 ইন্টু এক্স টু দি পাওয়ার 5কে অন্তরণ করলে কী হয়? 5 এক্স টু দি পাওয়ার 4। এই হচ্ছে অ্যান্সার, বুঝে গেল? তো অনেক অঙ্ক করছি না, আসলে অনেক অঙ্ক করছি আমরা, চেন রুল থেকে একটা ঢালাওভাবে অনেকগুলো অঙ্ক করে ফেলছি আমরা এখন। হ্যাঁ, এখন আমরা একটু আপডেট হবো। আচ্ছা, আমি এখন আরেকবার আপনাদেরকে স্টপ হয়ে বলবো যে এতক্ষণ আমি যা যা করছি এইটুকুতে কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে একবার চেক করে নেন। ঠিক আছে, একবার চেক করে নেন যে কোনো সমস্যা আছে কি না। সমস্যা থাকলে আর সামনে আগানোর দরকার নেই, আপাতত একটু পরে আগান সামনে। ঠিক আছে, ওকে, আচ্ছা। আরেকটা নর্মাল অঙ্ক করি, আমরা করি, চলেন, সমস্যা নেই। একটা নর্মাল, এটা এখন যেটা করবো এটার পরে আপনারা রেস্ট নেন, মানে কিছুক্ষণ, মানে এতক্ষণ যা যা করলাম এগুলো একবার চোখ বলে নেন। হ্যাঁ, দেখেন এই রেস্ট নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, মানে পড়তে যে কী পড়লাম আমি সেটা একটু অ্যাটলিস্ট দেখি যে কী পড়লাম আমি এতক্ষণ, আমার মনে আছে কিনা।
দেখেন তো এই অঙ্কটা খুবই কিউট এবং সুন্দর একটা অঙ্ক না, আমাদের চেনা পরিচিত অঙ্ক না? বলবেন যে অবশ্যই এটা চেনা পরিচিত অঙ্ক, অবশ্যই অবশ্যই, কিন্তু কাহিনী একটা আছে। আমি আগে সূত্রটা লিখে, আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করছি এখানে বলেন তো? ddx অফ এক্স টু দি পাওয়ার এন সমান এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাই তো? এই সূত্রটা আমরা আর কি বসাবো। ওকে, তো এবার এখানে দেখেন তো, আমি তাহলে এক্স ধরতে হবে কাকে? এই পুরাটাকে এক্স ধরতে হবে না ভাই? পুরাটাকে এক্স ধরতে হবে, লাল কালারের এক্স ধরলাম, সমস্যা নেই। তাহলে ওই মানে এন এক্স পাওয়ার কত? পাওয়ার হচ্ছে -2/5, -2/5, এই হচ্ছে পাওয়ার লিখলাম, এন লিখলাম, তারপর এক্স লিখবো এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, মানে পাওয়ার যা ছিল তার থেকে আরও এক কমবে, ইন্টু এবার যাকে এক্স ধরছিলাম তাকে অন্তরণ করে দিব, ddx অফ 2 - 3x। ঠিক আছে, তাহলে উত্তরটা কি আসবে? -2/5 2 - 3x, উপরে লসগো টসগো করে দেখেন কত আসে, আমার ইচ্ছা নাই, ধৈর্য নাই। কিন্তু এখানে অন্তর্গণ করলে কী হবে? 2কে অন্তর্গণ করলে আসবে কত? আচ্ছা আমি ভেঙেই করি, 2 বিয়োগ ddx অফ 3x। ঠিক আছে, সেখানে থাকা হচ্ছে -2/5 2 - 3x -2/5 -1 ইন্টু ddx অফ 2 মানে হচ্ছে 0, ওটা লেখা রাখতেছে না, বিয়োগ 3। আসলে কেমন আসছে আশা করি বুঝেন আপনারা, যথেষ্ট বড় হয়েছেন। ওকে, যথেষ্ট অনেক বড় হয়ে গেছেন, মানে 2 ঘন্টা আগে, মানে ক্লাস করা শুরু করার আগেও তো আপনারা ছোটো ছিলেন, তাই না? এখন বড় হয়ে গেছেন আর কি। তাহলে 6/5 2 - 3x, আর উপরে পাওয়ারটা যদি আমি সম্মিলিত করি তাহলে কি হয়? -7/5। এই কীভাবে করছি নিজ দায়িত্ব দেখেন, নিজ দায়িত্ব বুঝেন, বহুত অঙ্ক করাইছি, এটা একটু নিজ দায়িত্ব চিন্তা করেন। ঠিক আছে, ওকে, পারা যাবে, আশা করি পারা যাবে। আরেকটা করি, আরেকটা রেস্ট, পরে রেস্ট নেন। আচ্ছা একটু পরে রেস্ট নেন, সমস্যা কি? রেস্টটা নিবেনি, আচ্ছা একেবারে 2টা অঙ্ক করে ছুটি দিয়ে দিই, যত ইচ্ছে রেস্ট নেন। ধরেন 2টা অঙ্ক করে ছুটি দিয়ে দিই। ddx অফ ln e to the power x e to the power -x। দেখেন আমরা সূত্র পড়ছিলাম হচ্ছে ddx অফ e to the power x সমান e to the power x, তারপর ddx অফ ln x সমান হচ্ছে 1/x। এই দুটো সূত্র আমরা পড়িয়াছিলাম, তাই না? এই দুটো সূত্র আমরা পড়ছিলাম না? এখন পরীক্ষায় কি আসছে ভাই? ddx অফ ln x আসছে, এটা আসছে। তাই কিন্তু লনের পরে কি এক্স আছে? কেন লনের পরে এক্স নাই, লনের পরে বিদ্যুৎ একটা জিনিস পাইতে আসছে, তাহলে আমি পুরোটাকে লাল কালারের এক্স ধরবো, এই পুরোটাকে আমি এক্স ধরবো। পুরোটাকে যদি আমি এক্স ধরি তাহলে সূত্রের বসালে কী হবে? 1/x না, ddx অফ ln x মানে কত? 1/x, তাহলে এই 1/x বসাই দিলাম। এবং যাকে আমি এক্স ধরছিলাম তাকে আমি আবার অন্তর্গণ করে দেওয়া লাগবে না? তাহলে e to the power x প্লাস e to the power -x, যাকে এক্স ধরছিলাম তাকে বসাই দিলাম পাশে। এই তো আমাদের অঙ্ক শেষ। e to the power x প্লাস e to the power -x ইন্টু তারপর হচ্ছে ddx অফ e to the power x প্লাস ddx অফ e to the power -x। ঠিক আছে, আচ্ছা 1/e to the power x প্লাস e to the power -x ইন্টু, এবার এটাকে e to the power x কন্ট্রোল করলে কী হয়? শুধু e to the power x থাকে। আর এখানে দেখেন এর উপরে পাওয়ার কিন্তু -x আছে, খেয়াল করা লাগবে। তার মানে আমি এটাকে এবার x ধরবো, এটাকে আমি এবার x ধরে যদি অন্তর্গণ করি তাহলে কী হবে? e to the power -x হয়ে যাবে না, লাল কালারের এক্স, ইন্টু যাকে এক্স ধরছিলাম কাকে? -x কে আমি এক্স ধরছিলাম, তাকে ওকে আমি আবার অন্তরণ করে দেওয়া লাগবে পাশে, বুঝছেন? বারবার করা লাগবে এরকম। আচ্ছা, তাহলে এবার হবে হচ্ছে 1/e to the power x প্লাস e to the power -x, আর এখানে থাকে হচ্ছে e to the power x মাইনাস e to the power x। ঠিক আছে, এই হচ্ছে অ্যান্সার। বুঝা গেল? আচ্ছা, আশা করি বুঝছেন। ঠিক আছে, ওকে, অল রাইট, আশা করি বুঝছেন। তো এই ধরনের অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবার আমি লাস্ট একটা ফাইনাল ম্যাথ খুঁজি। এই ম্যাথটা একটু চিন্তা করেন, দেখেন অর্থাৎ বোর্ডে এখন যেটা আছে এটার সাথে দেখেন যে কোনো সমস্যা আছে কিনা। থাকার কথা না, বহুত অঙ্ক করেছি আপনাদেরকে এখন এতক্ষণে। ঠিক আছে, বহুত মানে আসলে অনেকগুলো অঙ্ক করাইছি, কম না একেবারেই আর কি। অল রাইট, চিন্তা করেন তো, এটা একটু মানে বোর্ডে যা আছে এটা একটু চিন্তা করেন আগে। ওকে, তো আমি আরও 2টা অঙ্ক করাবো, একটু বিদঘুটে মনে হইতে পারে, বাট কিছু করার নেই, অ্যাটলিস্ট একটা তো করাবোই। আচ্ছা দেখেন, আমি কিন্তু অনেক অঙ্কই করাচ্ছি না,
বাট আমি যা প্রথমে বলছিলাম যে আমাদেরকে ওই বোর্ডে ভালো একটা স্ট্যান্ডার্ড প্রশ্নে বোর্ডে ভালো করতে যা যা লাগবে ওইগুলো আমরা প্রথম 3-4টা ক্লাসে শিখে ফেলবো। এরপরে আমরা অন্তরীকরণ বলতে আসলে কি বোঝে, এগুলো সব যখন জেনে ফেলবো তখন আমাদের কঠিন জিনিস পড়তে কোনো কঠিনই লাগবে না, কোনো কষ্টই হবে না, বুঝছেন? আমি এই কারণে সহজ জিনিস আগে পড়াই, একটু কষ্ট হইলেও সহজ জিনিস আগে পড়াই নিলে হয় কি যে আপনি জানবেন যে কঠিনটা আসলে কি। আমি যদি প্রথমে আপনাকে কঠিন করাইতে যাই তাহলে আপনি জীবনেও বুঝবেন না যে আচ্ছা এটা সহজ এটা কঠিন। কিন্তু আমি যখন আপনাকে আগে সহজটা করাবো তখন আপনি বুঝবেন যে আচ্ছা এটা কঠিন এটা সহজ, দুটো তো কাছাকাছি, এরকম মনে হবে আপনার কাছে ফিলটা। আচ্ছা, তো চাই একটা অঙ্ক করি, এটা লাস্ট, নাহলে আপনাদের কাছে অনেক প্রেশার হয়ে যাবে। যদি এটা বড় অঙ্ক আছে এটাগুলো আমরা শেষে করবো, হ্যাঁ করবো, সবই করবো, সমস্যা নেই। একটা আচ্ছা, এটা পরীক্ষায় কীরকম আসতে পারে আমি বলি, এরকম এক্সের সাপেক্ষে কজ x⁻0 এর অন্তরজ নির্ণয় করো, এরকম আর কি আসে পরীক্ষায়, মানে এরকম করেই দেয় আর কি, মানে বিদ্যুৎ আকারে দেয় আর কি, সুন্দর করে লিখতে পারি না। এখানে যা লেখা আছে আমি এটাকে ম্যাথমেটিক্যাল আকারে প্রকাশ করি, তাহলে বুঝবেন, ঠিক আছে? আচ্ছা, আমি একটু দাঁড়ান, একটু সময় দেন। আচ্ছা, তাহলে এটার ম্যাথমেটিক্যাল দেখতে কেমন হবে? এক্সের সাপেক্ষে না, তাহলে ddx অফ কস এক্স রেডিয়ান, এই উপরে পাওয়ার মানে কত ডিগ্রি, রেডিয়ান না ডিগ্রি, ঠিক আছে? এতক্ষণ আমরা এরকম পড়ছিলাম না কজ এক্স বা সাইন এক্স, এখানে এক্সের উপরে কিছু ছিল, এখানে কিন্তু এক্সের উপরে কিছু ছিল না, তাই না? এক্সের উপরে কিছু ছিল না মানে এই অঙ্কগুলো আমরা করছি রেডিয়ানে, এককে রেডিয়ানে, হ্যাঁ। আর এখন এক্সের উপরে ডিগ্রি দিয়ে দিয়েছে, মানে এখন আমাদের অঙ্কটা করতে হবে ডিগ্রিতে। তো ডিগ্রিতে করবো, কোনো সমস্যা না। আর কি সমস্যা, কি ভাই সমস্যা আছে নাকি কোনো? না, কোনো সমস্যা নেই। দেখেন এখানে কয়েকটা জিনিস আমি লিখে দিই, এখানে একটু লিখে নেন। সেটা হচ্ছে, 1 মিনিট, এখানে একটু লিখে দিই। 180 ডিগ্রিতে হচ্ছে পাই রেডিয়ান, 180 ডিগ্রি সমান সমান হচ্ছে পাই রেডিয়ান, এই সি মানে রেডিয়ান আর কি। তাহলে 1 ডিগ্রিতে কত হবে? 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 রেডিয়ান, না পাই বাই 180 রেডিয়ান, তাই তো? মানে পাই রেডিয়ান ডিভাইড বাই 180 আর কি। তাহলে এক্স ডিগ্রিতে কী হবে ভাই? উইকেট নেওয়ার মতো এক্স ডিগ্রিতে হবে এক্স পাই রেডিয়ান ডিভাইড বাই 180, তাই না? এতটুকু তো লিখে নিতে পারবেন, তাই না? আচ্ছা, এতটুকু লিখে নিলাম আমরা। তার মানে আমাদের ম্যাথ কিন্তু করতে হবে রেডিয়ানে, ওই কারণে আর কি কাজটা করলাম, ঠিক আছে? তাহলে আমি এখন যদি করি ddx অফ কস পাই এক্স ডিগ্রি মানে কত? পাই এক্স, এক্স পাই রেডিয়ান, সুন্দর করে লিখি, এক্স পাই রেডিয়ান ডিভাইড বাই 180, এই হচ্ছে আমাদের এই ম্যাথটা আর কি। তো দেখেন কজ এক্স অন্তরীকরণ করলে কী হয়? মাইনাস সাইন এক্স, তাই না? কজ এক্স অন্তরীকরণ করলে হয় মাইনাস সাইন এক্স। তার মানে আমি এখন তাহলে এখানে কি এক্স আসছে? নাই, ওখানে আছে এরকম, তাহলে এই পুরোটাকে আমি এক্স কল্পনা করবো, তাহলে কজ এক্স অন্তরীকরণ করলে হয় মাইনাস সাইন এক্স, তার মানে মাইনাস সাইন লাল কালারের এক্স আর কি। তো লাল কালারের এক্স মানে এইটা। এবার যাকে লাল কালারের এক্স কল্পনা করছিলাম তাকে আমি আবার অন্তরীকরণ করে দিব, তাই না? দিলাম করে, ঠিক আছে? তো এবার প্রথম পার্ট তো সমস্যা নাই, সাইন যা আছে তাই, সমস্যা নেই, তাই তো? কিন্তু পরের পার্টে দেখেন তো, এখানে এই পাই আর 180 এগুলো সব ধ্রুবক না? তা যা ধ্রুবক সবাইটা তো আমি আগে পাঠাইতে পারি। আর তাহলে থাকে হচ্ছে শুধু এক্স পড়ে থাকে, তাহলে এক্স অন্তরীকরণ করে দিলেই হবে। তাহলে উত্তরটা কত আসবে বসে গেছে এতক্ষণে, ঠিক আছে? তাহলে উত্তরটা কত আসে? মাইনাস সাইন এক্স পাই রেডিয়ান ডিভাইড বাই 180, শেষ, বাস কেছে একটা কষ্ট। তাহলে দেখেন এই যে যেখানে ছিলাম আর কি, এটা ডিভাইড বাই 180 ইন্টু পাই রেডিয়ান ডিভাইড বাই 180 থাকলো, আর ddx অফ এক্স মানে হচ্ছে 1, তাহলে একটু লেখা হচ্ছে কথা, না লেখা একই কথা, সরি। তো এই হচ্ছে আমাদের ম্যাথ, ঠিক আছে? তো এরকম বিভিন্ন ভ্যারিয়েন্টের ম্যাথ আসতে পারে, বাট আমাদের পড়ার বাইরে যাবে না, আমি বারবার বলতেছি। তো আমি আজকের ক্লাসে যেগুলো করাইলাম এগুলো ভালো করে করলেই আপনাদের অ্যাটলিস্ট বুঝবেন যে অন্তরীকরণ চ্যাপ্টারটাতে আসলে কী আছে না আছে, ঠিক আছে? হ্যাঁ, কঠিন অঙ্ক আসে এবং কঠিন অঙ্ক আসে, কিন্তু কঠিনের দিকে আমরা আগে তাকাবো না, আগে আমরা সহজগুলোটা করে নিই, তারপর কঠিনটা করবো। তাহলে অ্যাটলিস্ট মনোবল থাকবে যে না, এখন পরীক্ষায় আসলে আমি 6 নম্বর অ্যান্সার করতে পারবো। যদি আমি কঠিনগুলো শিখি তাহলে আমি একদম পুরোপুরি শিখে আমি 10 নম্বর পারবো, কারণ চ্যাপ্টারগুলো বড় বড়, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।